আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম আজকের আমাদের নতুন এই প্রোগ্রামে। সো আমি একটু কথা বলার আগেই একটু দেখে নেই যে আমাদের সাউন্ড অ্যান্ড ভিডিও কোয়ালিটি সব কিছু ঠিক আছে কিনা। আপনাদের মাঝে আমি আজকে যে নতুন বিষয়টা নিয়ে হাজির হয়েছি সেই বিষয়টা হয়তো অনেকে অবগত রয়েছেন অলরেডি, আমরা পেজে সেটা আপনাদেরকে জানিয়ে দিয়েছি। সো সবাই একটু আমাদেরকে কমেন্ট করবেন যে কারা কারা লাইভটা দেখতে পাচ্ছ। আর যারা দেখতেছেন আর কি আমার লাইভটা, তারা একটু কাইন্ডলি আপনারা আপনাদের পেজে এটা আপনাদের গ্রুপ যেটা আছে সেই গ্রুপে শেয়ার করতে পারেন, কিংবা নিজস্ব প্রোফাইলে শেয়ার করতে পারেন। সাব্বির একটু দেখো তো আমার সাউন্ডটা ঠিক আছে কিনা। ওকে, আচ্ছা আচ্ছা, কারা কারা আমাদের সাথে যুক্ত হয়েছেন এই মুহূর্তে একটু আমাদেরকে জানালে একটু ভালো হতো। সানিয়াত মাহমুদ, কালকে এক্সাম, জি কালকে এক্সাম, বাট আজকে যেটা লাইভ হবে সেটা মূলত অন্য একটা লাইভ, আমাদের চাকরি বিষয়ক লাইভ। সো যারা মূলত চাকরি বিষয়ে আর কি এখানে রয়েছেন তারা কমেন্ট করতে পারেন, যাদের স্বপ্ন আর কি চাকরি, তাদের জন্য মূলত আজকে বিশেষ লাইভটি হবে। ওকে, তো আমি শেয়ার করে দিচ্ছি। মোটামুটি সবগুলো গ্রুপে আমার শেয়ার করে দেওয়া শেষ। তো আমি একটু ভাইয়ার পরিচয় করে দিই। ভাইয়াকে হয়তো আপনারা সবাই অনেকে চেনেন। ভাইয়া অবশ্যই আমারও সিনিয়র ভাইয়া, এবং ভাইয়ার সাথে পরিচয় হয় আমার প্রথম 2000 বলা যায় 22-এর শুরুর দিকে আর কি, যখন আমি নিজে আর কি প্রথম সেমিস্টারে পড়ি। তখন আমি নিজে সিভিল ডিপার্টমেন্টে ছিলাম। তো আমি আগেও বলছিলাম যে আমার সিভিল ডিপার্টমেন্টে প্রথম দিক থেকে আমার চাকরি করার আগ্রহটা অনেক বেশি ছিল, যার কারণে এমন একজন ব্যক্তিত্বর দরকার ছিল যে ব্যক্তিত্ব মানুষটা আমাকে চাকরিতে আসলে খুব বেশি সাহায্য করতে পারে, হ্যাঁ খুব দ্রুত যেন আসলে ওই সেক্টরে আমি যেতে পারি। তো সেই ব্যক্তির খোঁজ করতেছিলাম। তো খোঁজ করতে করতেই আমার সেই সময় 2022 সালের সময় আমার ইফতিকার ভাইয়ের সাথে পরিচয় হয়েছিল। তখন আমাদের কারিগরি পাঠশালার প্ল্যাটফর্মটাও ছিল না, শুরু হয়েছিল তো কারিগরি পাঠশালা কিছুদিন আগেই আমাদের শুরু হলো। তো আমাদের ভাইয়া বর্তমানে রয়েছেন সেতুতে রয়েছেন উপপ্রকৌশলী হিসাবে। সো ভাইয়া আপনাদেরকে আজকে, আমি তো ছোট মানুষ, আমিও ভাইয়ার কাছে অনেক কিছুই আজকে শিখবো আপনাদের সাথে সাথেই। সো ভাইয়া আজকে আমাদের প্ল্যাটফর্মে, আশা করি আপনাদেরকে সামনে যতদিন আছে ভাইয়া আমাদের প্ল্যাটফর্ম থেকে আপনাদেরকে যতটুকু সম্ভব চাকরি বিষয়ক, হ্যাঁ উপকৌশলী বিষয়ক যতটুকু হেল্প দরকার ভাইয়া করার চেষ্টা করবে, এবং ফ্রিতে লাইভ নেওয়ার চেষ্টা করবে রেগুলারলি। সো ভাইয়ার মাঝে এখন আমি আসলে এইটা তুলে দিচ্ছি। সো ভাইয়া আমাদেরকে এখন সুন্দর উপদেশমূলক কিছু কথা বলবে, আমরা সবাই সেটা শোনার চেষ্টা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় সুধী, আজকে যারা আমাদের লাইভে উপস্থিত রয়েছেন, আজকে কারিগরি পাঠশালার পক্ষ থেকে আমরা ভিন্ন সম্পূর্ণ একটা নতুন আয়োজন নিয়ে হাজির হলাম। আপনারা ইউজুয়ালি রানিং যারা পলিটেকনিক স্টুডেন্ট রয়েছেন তারা মূলত কারিগরি পাঠশালার সাথে পরিচিত, কিন্তু আমরা এবার প্রথমবারের মতো কারিগরি পাঠশালায় চাকরি প্রত্যাশী, সরকারি চাকরি প্রত্যাশী, সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যারা চাকরি প্রত্যাশী, হয়তো আপনারা এখন রানিং সেমিস্টারেও হতে পারেন, অথবা যারা পাশকৃত স্টুডেন্ট রয়েছেন, এটা আশা করি আজকের লাইভটা তাদের জন্য কার্যকরী হবে। তো আজকে আমরা এখন আমাদের সাথে রয়েছেন কারিগরি পাঠশালার ফাউন্ডার নীরব, হাফিজ রয়েছে, আমাদের সাথে সাব্বির রয়েছে। তারা আমার কর্মস্থলে এসেছে এই আজকের বিশেষ লাইভটির জন্যে। যদিও আমার আজকে তেমন খুব একটা প্রস্তুতি নেই, তবে আমি অল্প কিছু বিষয়ের উপর আপনাদের মাঝে আলোকপাত করব ইনশাআল্লাহ। তো আজকে যেটা বিষয় সেটা হচ্ছে, আপনারা এখানে আমি দেখতে পাচ্ছি আমাদের অডিয়েন্স যারা রয়েছে ম্যাক্সিমামই ডিপ্লোমা পড়ুয়া আর কি। তো আমাদের এখানে আসলে ধীরে ধীরে ইনশাআল্লাহ হয়তো যারা আমাদের কাঙ্ক্ষিত এই প্রোগ্রামের জন্য যারা কাঙ্ক্ষিত অডিয়েন্স, তারা হয়তো ধীরে ধীরে যুক্ত হবেন। তো অনেকে কমেন্ট করছেন। তো আজকের বিষয়টা আপনারা যারা দেখছেন ইনশাআল্লাহ সবারই কাজে দিবে আশা করি। তো চাকরি, সরকারি চাকরি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরি, সরকারি চাকরি বলতে আমরা বিভিন্ন সরকারি অধিদপ্তর এবং মন্ত্রণালয়ের অধীনে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো, এগুলোকে বুঝে থাকি। এর পাশাপাশি আমরা স্বায়ত্তশাসিত যেমন
বিভিন্ন কোম্পানি লিমিটেড যেগুলো রয়েছে, যেমন আমাদের পাওয়ার সেক্টর যেগুলো রয়েছে, পিজিসিবি, ইজিসিবি, নেসকো, ডেসকো, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আপনারা জানেন এগুলো বর্তমানে আমাদের চাকরি প্রত্যাশী যারা আছে তারা এই প্রতিষ্ঠানগুলো সম্পর্কে অবগত রয়েছেন। তো আজকে মূলত যারা বিগিনার রয়েছেন তাদের উদ্দেশ্যে একটা জিনিস বলবো, আমাদের সরকারি চাকরি প্রিপারেশনের ক্ষেত্রে বা অ্যাডমিশনের ক্ষেত্রে যেটা প্রথম বিষয় হিসেবে কাজে দেয় সেটা হচ্ছে আমাদের পজিটিভ মাইন্ড সেট আপটা আর আমাদের ইচ্ছা শক্তি, তো উইল পাওয়ার যেটাকে বলে। তো আপনি যখন যে কোনো একটা কাজ করার আগে আপনি যখন মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হন যে আপনার মাধ্যমে সেই কাজটি সম্ভব, তখন 50% অটোমেটিক হয়ে যায়। আর আমরা সবাই একটা হাদিস জানি যে আমরা যখন একটা ভালো কাজ করার নিয়ত করি, সাথে সাথেই সেটার কিছুটা সওয়াব আমাদের মাঝে আর কি আমাদের আমলনামায় যুক্ত হয়। তো আপনারা যদি বিশ্বাস করেন যে আপনাদের মাধ্যমে সম্ভব, তাহলে ইনশাল্লাহ সম্ভব। আমি 2018 সালে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা সম্পন্ন করি। পরবর্তী সময় আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে সাইট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত রয়েছিলাম। সেখানে আমি দীর্ঘদিন জব করার পর যখন আমি রিয়েলাইজ করতে পারলাম যে আমরা বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে, আপনারা জানেন সরকারি চাকরি মূলত মানুষের এত চাহিদা বা এত আগ্রহের কেন্দ্রবিন্দুতে কেন, সেটা হচ্ছে জব সিকিউরিটি। আমরা জানি বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা যখন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি সেখানে যে কোনো সময় চাকরি যাওয়ার একটা পসিবিলিটি থাকে, সেছাড়াও মনে করেন বসের ঝাড়ি তো রয়েছেই। তো বর্তমান এই জন্যে সোশ্যাল স্ট্যাটাস বলেন কিংবা আপনার ক্যারিয়ারের সিকিউরিটি বলেন, সরকারি চাকরি একটা বর্তমান মানে আপনারা যেটা অবহিত করেন, সোনার হরিণ হিসেবে অবহিত করেন। তো আপনারা মূলত যদি আপনাদের ইচ্ছা শক্তি থাকে যে আপনাদের মাধ্যমে সম্ভব, তাহলে ইনশাল্লাহ আপনারা শুরু করে দিতে পারেন। আর পজিটিভ মাইন্ডসেট আপ যেটার কথা বলেছিলাম, সেটা হচ্ছে আমাদের পারিপার্শ্বিকতার উপর আর কি নির্ভর করে, যে আপনি কাদের সাথে আপনার চলাফেরা করছেন, আপনার বন্ধু বান্ধব। একটা প্রবাদ আমরা সবাই জানি, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তো এটাও ওয়ান কাইন্ড অফ সেই রকমই। তো আমাদের চারপাশের মানুষগুলো, আমাদের সার্কামস্টেন্স, চারপাশে যে ধরনের মানুষ থাকে আমরা সেই ধরনের চিন্তাধারার আর কি আমাদেরও চিন্তাধারা সেরকম হয়ে থাকে। তো আপনারা অবগত আছেন আমাদের কারিগরি শিক্ষার এনরোলমেন্টটা, অর্থাৎ কারিগরি শিক্ষার হার যেটা এসএসসির পর কারিগরি শিক্ষার হার, এটা 2022 সালের রিপোর্ট অনুযায়ী 17.83%। তো এটা ধীরে ধীরে বর্তমান সরকার এটাকে 2020 সালে এটাকে 20%, 2030 সালে 30% এবং 50 সালে 50%-এ রূপান্তরিত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তো সেইখানে দেখেন কারিগরি শিক্ষার গুরুত্বটা কত আপনারা এখন বুঝতে পারবেন নিশ্চয়ই। তো বাংলাদেশের প্রতিটা সেক্টরে আমাদের উপসহকারী প্রকৌশলী এই পদটি রয়েছে, প্রতিটা সেক্টরে বলা যায়। তো সেই ক্ষেত্রে হিউজ একটা জবের অপরচুনিটি রয়েছে। এছাড়াও আপনারা নিজেদের দক্ষতা থাকলে বেসরকারি প্রতিষ্ঠানেও সুবিধা করতে পারবেন ইনশাল্লাহ। তবে আমার আজকে লাইভটি যেহেতু সরকারি চাকরি রিলেটেড বিষয়, তাহলে আজকে আমি সরকারি চাকরি রিলেটেড বিষয়ে কথা বলবো। তো যেটা বললাম আমাদের চারপাশে যারা থাকে, তো যেহেতু কারিগরি শিক্ষার এনরোলমেন্টটা এখনো 20%-এর নিচে বা প্রায় 20%-এর মতো, যেহেতু আমি এটা 22 সালের স্ট্যাটিস্টিকটা আপনাদেরকে শেয়ার করেছি, আমার 24 সালের স্ট্যাটিস্টিক আমি এখনো পাইনি। তো সেই হিসাবে আমাদের চারপাশে মানে আমাদের যারা বন্ধু বান্ধব বা যাদের সাথে আমরা মেলামেশা করি, তারা হয়তো আমাদের সেক্টরের সুযোগ সুবিধা সেভাবে বুঝতে পারে না। রিসেন্টলি নীরবের একটা আমি ডিপ্লোমা কিংবা জেনারেল লাইন নিয়ে একটা লাইভ দেখেছিলাম। সেখানে সে আর কি পলিটেকনিক পড়ার বিভিন্ন সুবিধাগুলো যখন সে তুলে ধরেছিল, সেখানে অনেকে নেতিবাচক কমেন্ট করেছেন। তো জিনিসটি হচ্ছে আমি দেখলাম যে অনেকে যারা কমেন্ট করেছেন অডিয়েন্স, তাদের হয়তো জানার ঘাটতি রয়েছে যে আমাদের কি মানে আমাদের চাকরিগুলো কিভাবে হয়, কিভাবে আর কি প্রিপারেশন নিলে। তো এটা মূলত আমি মনে করব আপনাদের এটা জানার ঘাটতি রয়েছে, যারা আর কি নেতিবাচক কমেন্ট করেছেন আর কি। তো আমি মূলত 2020 সালের পর যখন প্যান্ডেমিক শুরু হয়, তখন আর কি চাকরির প্রস্তুতি নেওয়া শুরু করি
এবং শুরু থেকেই 2020 সালে প্রথম আমি সরকারি চাকরির ভাইবা দিয়েছিলাম বাংলাদেশ বিমান বাহিনীর উপসহকারী প্রকৌশলী। 2021 সালে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে বিভিন্ন মন্ত্রণালয়ের উপসহকারী প্রকৌশলী পদের ভাইবা দেওয়ার সুযোগ হয়েছিল। তো সর্বশেষ 2023 সালে এসে আমি ফাইনালি রেকমেন্ডেড হই এবং আমার সামনে আরও কয়েকটি রেজাল্ট পেন্ডিং রয়েছে। মূলত আমার স্বপ্ন হচ্ছে পলিটেকনিকের শিক্ষক হওয়া। আপনারা আমার জন্য দোয়া করবেন। তো যেটা পজিটিভ মাইন্ড সেট আপের কথা বলছিলাম, সেটা হচ্ছে যেহেতু আমাদের চারপাশে যারা আছে তারা আপনাদের এই আমাদের সেক্টর সম্পর্কে সেভাবে অবগত না, তো আপনার এই ক্ষেত্রে উচিত হবে আপনাদের চারপাশে যারা পলিটেকনিক পড়ুয়া সফল ভাই ব্রাদার রয়েছে, সফল বলতে যারা হয়তো ডুয়েট কেন্দ্রিক পড়াশোনা করে ডুয়েটের চান্স পেয়েছে, কিংবা সরকারি বিভিন্ন দপ্তরে কর্মরত আছে, সরকারি স্বায়ত্তশাসিত, কিংবা আপনি যদি আপনার বেসরকারি কর্পোরেট জবে আপনার ক্যারিয়ার করতে চান, তাদের সাথেও যোগাযোগ করতে পারেন। মানে চাকরি করে আমি যাদের দক্ষতা রয়েছে বা যারা মেধার প্রয়োগ করতে জানে, এসব মানুষদের আমি ব্যর্থ হতে দেখিনি। পরিশ্রম কখনো পরিশ্রমকারীকে খালি হাতে ফেরায় না, এটা আমি জানি। তো এজন্য দেখা যায় যে অনেকে চাকরির প্রিপারেশন নেওয়ার জন্য গাজীপুরে যায়। গাজীপুরে যাওয়ার একটা ট্রেন্ড চালু হয়েছে। তো এটা মূলত কেন চালু হলো? কারণ এই মাইন্ড সেট আপের ব্যাপারটা। গাজীপুরে আমাদের যারা থাকে তারা দেখা যাচ্ছে যে সরকারি চাকরি কেন্দ্রিক পড়াশোনা করে, তো স্বাভাবিকভাবেই এখানে একটা আমাদের কিভাবে ইফেক্টিভ ওয়েতে পড়াশোনা করা যাবে, কোন জবের কি রকম সুবিধা বা কোন চাকরির কি রকম প্যাটার্নে হবে, কোনগুলো ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো বেশি করে ডিসকাশন হয়। তো আপনাদের চারপাশে দেখবেন যারা আছে সবারই ধ্যান ধারণা বা মতাদর্শ একই রকম হয়। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা এইটা তাদের আর কি পড়াশোনা উদ্বুদ্ধ করে বা মোটিভেট করে। এই কারণে তারা দেখা যাচ্ছে যে গাজীপুরে গেলে আমাদের টিচাররাও যারা ডুয়েটে আমাদের বিভিন্ন ডুয়েটিয়ান শিক্ষক রয়েছে, তারা আর কি এইটা বলে যে গাজীপুরে যাও, গাজীপুরে গেলে ভালো কিছু হবে। তবে এমনটা না যে শুধুমাত্র গাজীপুরেই যারা পড়াশোনা করে তারাই সফল হয়। বিভিন্ন সেক্টরে আমি কর্মরত ভাইদের দেখেছি বাসা থেকেও পড়াশোনা করেছে। কিন্তু বাসার ক্ষেত্রে হয় কি, ওই একটা জিনিস বলেছিলাম যে আমাদের কারিগরির এনরোলমেন্টটা এখনো 20%-এর নিচে। তো আপনার বাবা মা ভাই বোনদের মধ্যে কয়জন কারিগরি শিক্ষায় শিক্ষিত? তারা আপনার সুবিধাটা আর কি সেভাবে আর কি হয়তো আমাদের বাবা মারা বোঝে না। আমিও যখন প্রথমে চাকরির প্রস্তুতি নিয়েছিলাম পাশ করার পর, তখন ফ্যামিলিতে ভেবেছিল যে হয়তো বেসরকারি চাকরি যত অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ঢুকলে হয়তো সেটাতেই আমার বেটার হবে। কিন্তু পরবর্তীতে আমি যখন বেসরকারি চাকরি একটাতে ঢুকেছিলাম, আমার বেসরকারি চাকরি এক্সপিরিয়েন্স আছে বেশ কিছুদিনের, তো সেক্ষেত্রে দেখলাম যে না, এভাবে আসলে লাইফে সিকিউরিটি থাকে না, জব সিকিউরিটি থাকে না। যখন তখন চাকরি যাওয়ার পসিবিলিটি একটা থাকে। তো তখন আর কি আমি চূড়ান্তভাবে স্ট্রংলি ডিসিশন নেই যে আমার আসলে সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিতে হবে। তো যাই হোক, এজন্যে আপনারা যেখানেই থাকেন না কেন চারপাশের মানুষগুলো যাতে পজিটিভ থিঙ্কিং এর হয়, এই ধরনের মানুষদের সাথে আপনারা মেলামেশা করার চেষ্টা করবেন। আর একটা ব্যাপার হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট নিয়ে অনেকের সমস্যা। অ্যাকচুয়ালি যদি রিয়েলিস্টিক কথা বলি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে, আমরা মূলত 21 বছর বা 18-20 বছর পর্যন্ত আমরা মনে করেন যে একটা একাডেমিক চাপে পড়াশোনা হয়, কিন্তু পরের পড়াশোনাটা আমরা করি অ্যাডমিশন বা এই পড়াটা কিন্তু দেখা যাচ্ছে আমাদের বয়সটা এমন একটা বয়সে উপনীত হয়, আমরা দেখা যাচ্ছে যে লাইফটা এনজয় করতে ব্যস্ত হয়ে পড়ি। তো সেই পড়াটা অনেকটা পড়াশোনাটা অনেকটা জুলুমের ওপর হয়ে যায়। তো আচ্ছা, আমি কমেন্টগুলা একটু পরে রিপ্লাই দিই, আগে পয়েন্টে আসি। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই সময় অনেক কষ্ট করে আমাদের পড়ার টেবিলে আর কি বসে থাকতে হয়। তো আমারও সেম হয়েছে। পড়াশোনার প্যাশন বলতে আপনারা একটা জিনিস বুঝেন যে আমরা অনেক কিছু করি
যেগুলো দেখা যাচ্ছে যে আমরা করতে পছন্দ করি, যেমন সাপোজ আমার পছন্দের খেলা ক্রিকেট, আমি দেখা যাচ্ছে যে সারাদিন ক্রিকেট খেলতে পছন্দ করি, বা আমি গান গাইতে পছন্দ করি, বা আমার অন্য কোনো জিনিসও ভালো লাগতে পারে। যেই ভালো লাগাটায় মানে যেই কাজটায় আমার ভালো লাগা আছে এইটাই হচ্ছে আমাদের প্যাশন। তো প্যাশনেট ভাবে কেউ কিন্তু পড়াশোনার দিকে ওইভাবে দেখা যাচ্ছে যে আগ্রহী হয় না। ওই বললাম জুলুমের ওপর পড়াশোনা করি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে হুট করে একটা নতুন মানে যখন চাকরির প্রিপারেশন নিতে গেলাম, কলেজ লাইফে তো আমরা সবাই ফাঁকিবাজি করে আসছি। আচ্ছা, যেহেতু কলেজ লাইফের কথা আসলাম, সেহেতু ওই একজন আমার সিজিপিএ জিজ্ঞেস করেছিল। যাই হোক, আমার সিজিপিএ 3.50 নিচে। আমার সিজিপিএ 3.50 নিচে। অনেকে হয়তো চিন্তা করেন যে যারা চাকরির প্রিপারেশন নিচ্ছেন আমার সিজিপিএ কম, তাদেরকে একটা আজকে মানে এমন একটা জিনিস তাদের কাছে কিছু জিনিস শেয়ার করব, ইনশাআল্লাহ আপনারা আপনাদের কনফিডেন্স লেভেল আজকে থেকে আপনার বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। আমার সিজিপিএ 3.50 নিচে, আমার সিজিপিএ হচ্ছে 3.31। এই হচ্ছে আমার সিজিপিএ। আলহামদুলিল্লাহ আমি একটা সরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছি এবং আরো কয়েকটি প্রতিষ্ঠানে আমি ভাইবা দেইনি। আর ইতিমধ্যে আমি বাংলাদেশ কর্ম কমিশনের রিসেন্ট 3টা ভাইবা দিয়েছি। একটা হচ্ছে পলিটেকনিকের জুনিয়র ইনস্ট্রাক্টর, আর 2টা হচ্ছে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের জুনিয়র ইনস্ট্রাক্টর। আপনারা দোয়া করবেন, আমার স্বপ্ন পলিটেকনিকের টিচার হওয়া। তো আমার এক ফ্রেন্ড ছিল, বর্তমানে জনস্বাস্থ্য রংপুর পলিটেকনিকের একটা ফ্রেন্ড, সে কলেজ লাইফে দেখা যাচ্ছে বিভিন্ন মানে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি, পলিটিক্স এগুলোর সাথে যুক্ত ছিল। তো কলেজ লাইফে সেভাবে পড়াশোনা করতো না। তো পরবর্তীতে যখন অ্যাডমিশন আসে, তার পয়েন্ট আগে বলি, পরে 0.3 পয়েন্টের নিচে, পরে পয়েন্ট এক্সাক্ট বলতেছি। তো সে অ্যাডমিশন দিতে পারলো না। তো তারপরে হইলো কি, ডিফারেন্ট মিনিস্ট্রি এলজিডি সার্কুলার হইলো, সে তখন একদম ফুল পুনরুদ্যমে একদম পড়াশোনা শুরু করলো। তো দেখা গেছে পরে এলজিডিতে সে রেকমেন্ডেড হইলো। তারপর বিভিন্ন মন্ত্রণালয়ের উপসহকারী প্রকৌশলী থেকে, মানে যেটা আমাদের সার্কুলার ছিল, সেই নিয়োগ থেকে সে আবার জনস্বাস্থ্য প্রকৌশলে সুপারিশ প্রাপ্ত হলো। তার পয়েন্ট ছিল 2.52। তাহলে এখন বুঝেন, মানে আমাদের কিছু কিছু ক্ষেত্রে 3 পয়েন্ট লাগে। মানে আপনি ধরে রাখবেন আপনার 3 পয়েন্ট রাখতেই হবে, পলিটেকনিকে রাখতেই হবে। কিছু কিছু ক্ষেত্রে পিএসসিতে আবেদনের ক্ষেত্রে সাধারণত 3 পয়েন্টের নিচে হলেও অ্যাপ্লাই এর যোগ্যতা থাকে। পাওয়ার সেক্টরে অনেক সময় হয়তো 3 পয়েন্ট বলে দেয়, কিন্তু মানে যেগুলো আমাদের স্বপ্নের চাকরি, নন ক্যাডার চাকরি, এগুলোতে কিন্তু 3 পয়েন্টের নিচেও অ্যাপ্লাই করা যায়। শুধুমাত্র পলিটেকনিকের নিয়োগ যেটা জুনিয়র ইনস্ট্রাক্টর, মানে আমাদের টিচারের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে 3 পয়েন্ট লাগে। এই হচ্ছে মূল ব্যাপারটা। আমি মনে করি এটা শোনার পর অনেকেই যারা আছে সিজিপিএ ডাউন, ভাবে যে আমাকে দিয়ে সরকারি চাকরি হবে না, ডুয়েট অ্যাডমিশন হবে না, আজকে থেকে আমি মনে করি যে আপনাদের এই ভুল ধ্যান ধারণাটা আজকে থেকে মুছে যাবে। তো আমার আরো একটা ফ্রেন্ডের উদাহরণ বলি, যেহেতু মানে আমি আসলে অ্যাডমিশন দেওয়ার সুযোগ হয়নি, কিন্তু আমি সব সেক্টরের মানুষদের কাছে থেকে দেখার কারণে মোটামুটি ওভারভিউ একটা ধারণা এসে গেছে। তো আমার একটা ক্লোজ ফ্রেন্ড, সে বর্তমান ডুয়েটে 4th ইয়ারে পড়াশোনা করছে। তো তার দেখা গেছে যে ওভারঅল সিজিপিএ এমন হচ্ছিল যে যদি 8ম সেমিস্টারে 4 না পায় তাহলে তার 3 পয়েন্ট আপ হইতো না। তো তার ওভারঅল সিজিপিএ ছিল 3.09। তো শেষ সেমিস্টারে 4 না দিলে তার চিন্তা করেন কি হইতো। তো সে কিন্তু যখন ফার্স্ট টাইম অ্যাডমিশন হয়, সে খুব টেনশনে ছিল যে আমি অ্যাপ্লাই করতে পারবো কিনা। তো পরবর্তীতে সে কিন্তু অ্যাপ্লাই করতে পেরেছিল। ফার্স্ট টাইম তার হয়নি, সেকেন্ড টাইম হয়েছে, কিন্তু সে ফার্স্ট টাইম থেকে কনফিডেন্স ছিল। অ্যাডমিশন বলেন বা জব প্রিপারেশন বলেন, আমাদের আসলে সিজিপিএটা তেমন কোনো ফ্যাক্ট না। আবার ফ্যাক্টও একটা সেক্টর আছে, বাংলাদেশ মেট্রো রেল ম্যাথ, মানে ঢাকা ডিএমটিসিএল, এটাতে মানে 3.5 আপ লাগে, এই আর কি। তো আপনাকে কি শুধু মেট্রো রেলেই চাকরি করতেই হবে এমন কিছু আছে, ধরাবাধা আছে? অনেক সেক্টর আছে। আপনারা 3 পয়েন্ট আপ রাখেন,
মানে আসলে পলিটেকনিকের রেজাল্ট দিয়ে আপনাকে হতাশ হওয়া যাবে না। আর আমি জানি যারা সরকারি পলিটেকনিকে বা পলিটেকনিকে পড়াশোনা করেন তাদের পয়েন্ট মোটামুটি এসএসসির পয়েন্ট 4 পয়েন্টের কাছাকাছি থাকে, এই আর কি। তো কিছু কিছু স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ভাইবাতে এসএসসি আর ডিপ্লোমার রেজাল্টের উপর 10 মার্ক থাকে। তো সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে খুব একটা মার্কের তারতম্য হয় না। 10 মার্ক কিন্তু যেমন এসএসসিতে পাস, ডিপ্লোমায় 4, এটা মিলে 9 না, এটাকে আর কি তারা কনভার্ট 10-এ করে। তো সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে খুব একটা মার্কের তারতম্য হয় না। আপনার লিখিত পরীক্ষার মার্কের উপর আপনার চাকরি নির্ভর করে। তো এই একটা ব্যাপার, আশা করি এটা অনেকের ব্যাপারটা ক্লিয়ার হলো। তো আপনারা আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে এর বাইরে একটা আছে যে টাইম ম্যানেজমেন্টের আরেকটা বিষয় বলি। মানে আমি টাইম ম্যানেজমেন্ট বলতে গিয়ে আরেকটা জিনিসে ঢুকে গেছি, সেটা হচ্ছে আমাদের অনেকে আছে যারা বিভিন্ন ধর্মাবলম্বীর অডিয়েন্স হয়তো আমার ভিডিওটি দেখতেছেন। তো আমি একটা জিনিস বলি, মানে আমার ইয়ার ক্ষেত্রে আমি সবচেয়ে ভালো পড়াশোনা করেছিলাম আমার এসএসসি পরীক্ষার আগে। আমি কিন্তু এসএসসি পরীক্ষার আগেও খুব ভালো স্টুডেন্ট ছিলাম তা না, মানে একটা কোয়ালিটি স্টুডেন্ট ছিলাম আর কি। মানে সবসময় আমাকে যারা মানে পার্সোনাল ভাবে চিনে সবাই জানে আমি খুব কম পড়াশোনা করি, কিন্তু আমি যেটাই পড়াশোনা করি না কেন আমি আগে অ্যানালাইসিস করি যে কোন জিনিসগুলো গুরুত্ব। আপনি ওভারঅল অনেকগুলো পড়লেন, বেশি পড়লেন, কিন্তু আপনি মানে বেশি পড়লেই কিন্তু আপনি ভালো করবেন এটা না, আপনি কতবার রিভিশন দিতে পারলেন এটার উপর আপনার সাকসেস বা আপনার আউটপুট বা আপনার আউটকাম ডিপেন্ড করে। তো আমি দেখা যায় তো আগে আমি রিসেন্ট বাংলাদেশ রেলওয়ের একটা, আপনারা হয়তো কারিগরি পাঠশালার পেজে আপনারা একটা সাজেশন পেয়েছেন, ওইটা নট অনলি রেলের, বাংলাদেশের যে কোনো নন ক্যাডার আমাদের চাকরির পরীক্ষা যেগুলো আছে ওগুলোর প্রিলিমিনারিতে কাজে দিবে ইনশাল্লাহ। ওইটা ফলো করেন, ওটা আমার অ্যানালাইসিস করে করা, মানে আমার দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স থেকে ওইটা আর কি করা। ওইখানে জাস্ট নট অনলি আমি সাজেশন দিয়েছি টপিক ওয়াইজ, ওইখানে আপনি কিভাবে ইফেক্টিভ ওয়েতে পড়তে পারবেন সেটাও বলেছি। তো যেটা বলতেছিলাম টাইম ম্যানেজমেন্টের, আমরা বিভিন্ন ধর্মাবলম্বীর আছি, তো আমরা যারা মুসলিম ধর্মাবলম্বীর আছি তারা আমরা 5 ওয়াক্ত নামাজ আছে। তো আপনারা যারা দেখা যাচ্ছে যে পড়াশোনা শুরু করতে যাচ্ছেন, দেখা যাচ্ছে আমার ক্ষেত্রে হয়তো কি প্রথমে পড়াশোনা করার ক্ষেত্রে পড়াশোনা যখন মনে হতো যে আজ থেকে পড়াশোনা শুরু করবো, পড়ার টেবিল গোছানো শুরু করতাম। তো যাই হোক, আপনারা হয়তো এটা হয়তো আপনাদেরও অভ্যাস থাকতে পারে, কিন্তু একটা বিষয় যেটা পড়াশোনার ক্ষেত্রে আপনারা একটা হ্যাক্স বলি, সেটা হচ্ছে আপনারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা ট্রাই করবেন। দেখবেন এই 5 ওয়াক্ত নামাজের মধ্যবর্তী যে টাইমগুলো আছে, শুধুমাত্র আপনার এশার নামাজ থেকে ফজরের নামাজের টাইমটা আপনারা ঘুমের জন্য রাখলেন, কিন্তু অন্যান্য যেগুলো ওয়াক্ত আছে, সাপোজ মনে করেন ফজরের নামাজের পর জোহরের আগ পর্যন্ত যদি আপনার কলেজ না থাকে, কিংবা যারা কলেজ পাশ করছেন, আদার্স জব প্রিপারেশন নিচ্ছেন, যাদের হাতে টাইম আছে, দেখবেন যদি আপনি ফজরের নামাজটা পড়েন, এরপরে এই টাইমটা আপনার মাথায় ইফেক্টিভ চিন্তা, মানে পজিটিভ চিন্তা ভাবনা ঘোরাফেরা করবে। তো আমার ক্ষেত্রে হয়তো কি, আমি গাজীপুরে যখন ছিলাম, আমি যে সব সময় পড়াশোনা করছি টানা এমনটা না, আমি লাস্ট 23 সালে আর কি ফুল এফোর্ট দিচ্ছি। কারণ আগে আমি আমি অনেক কয়টা ভাইবা দিয়েছিলাম, কিন্তু আমি দেখা যাচ্ছে ফাইনালি সুপারিশপ্রাপ্ত হচ্ছিলাম না। তো তখন আর কি করলাম, আমার রিটেনের মার্ক বাড়ানোর জন্য লাস্ট 23 সালে খুব ভালোভাবে পড়াশোনা করেছি। তো আমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করতাম। তো এই নামাজগুলো জামাতের মাঝে মাঝে, মানে ওয়াক্তের মাঝে মাঝে দেখা যেত যে আমি মসজিদে নামাজ পড়তে গেলাম, মানে নামাজের 15 মিনিট আগে অজু টুজু করে গেলাম, মসজিদে গেলাম, আবার মসজিদ থেকে নামাজ পড়ে দ্রুত ব্যাক করতাম। মানে মাথায় এটা অটোমেটিক একটা সেট আপ হয়ে যেত, এটা মানে গড গিফটেড থিং। তো আদার্স অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তারা তাদের উপাসনা ওই রকম করে করতে পারেন, এটা একটা বিষয়। আরেকটা জিনিস হচ্ছে আপনারা হয়তো দেখা যাচ্ছে যে অনেকের ফিনান্সিয়াল প্রবলেম থাকে। তো আপনারা আগে থেকেই অ্যাজ আর্লি যারা রানিং স্টুডেন্ট আছেন, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনারা সিলেবাসটা বোঝার ট্রাই করবেন, যাতে আপনারা মানে একটু কষ্ট করে হলেও যদি ম্যানেজ করে গাজীপুরে যেতে পারেন, তাহলে তারা যাতে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল মানে ওইভাবে প্রপার প্রিপারেশন নেবেন,
নিয়ে যাতে আপনারা দ্রুত আপনাদের মানে সফল হতে পারেন আর কি, এটা একটা বিষয়। আর গাজীপুর গেলেই যে ভালো কিছু হবে এটা না, এটা সম্পূর্ণ, আমি আবারও বলছি, আপনার ইচ্ছা শক্তির উপর, উইল পাওয়ারের উপর। কারণ আমরা দেখা যায় যে অনেক সময় গাজীপুরে অনেকে গিয়ে আমি অনেকেই দেখছি, অনেক ছোট ভাই ব্রাদারদের দেখি যারা বিভিন্নভাবে টাইম ওয়েস্ট করেন আর কি। তো তাদের মানে আমার ক্লোজ ছোট ভাই যারা আরপিআই এর ছোট ভাই আছেন, হয়তো সিভিলের স্টুডেন্টরা ম্যাক্সিমাম আমাকে চিনেন, সিভিলের স্টুডেন্টরা, তো তাদের সবসময় আমি খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি তারা কি করছে। যাই হোক ভাইয়া, রেজাল্ট নিয়ে কোনো চিন্তা নেই, কিন্তু কাজের অভিজ্ঞতা কিভাবে নিব সেটা নিয়ে চিন্তিত। কাজ না পারলে তো কোনো লাভ নেই, এই বিষয় নিয়ে যদি কিছু বলতেন। তো কাজের অভিজ্ঞতা সেই ক্ষেত্রে বেসরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু কাজের অভিজ্ঞতা বেশি ফ্যাক্ট। তবে আপনার আমি বলবো এই ক্ষেত্রে আপনি আসলে কোন চাকরির কথা বলছেন? বেসরকারি চাকরির কথা যদি বলেন সেই ক্ষেত্রে আমরা কিন্তু পলিটেকনিক রানিং পড়া অবস্থায় আমরা কিন্তু অনেক কিছু মানে আসলে ফাঁকিবাজি করি ভাই। আমি নিজেও করছি, অনেক ফাঁকিবাজি করতাম। আমি জাস্ট কলেজ, আমি আমার বাসা থেকে সাইকেল চালাই কলেজ যেতাম 13 কিলোমিটার, আবার 26 কিলোমিটার আমি সাইকেল চালাইতাম। তো কলেজ গিয়ে আমি ওইরকম এনার্জি পাইতাম না। আমি জাস্ট মানে আমি চিন্তা করতাম যে অটো দিলে আমার ভালো, এরকম, বা কাজকর্ম শিখতাম না। যারা বেসরকারি চাকরি করতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে একটু কথা বলি। আমাদের কিছু স্যার আছে, আমাদের শ্রদ্ধেয় স্যার ইউসুফ স্যার আছেন, বা আমাদের রাজু স্যার আছেন, বা আপনারা যারা বেসরকারি চাকরি করতে ইচ্ছুক আপনারা তাদের সাথে একটু ভালোভাবে একটু মানে কোঅপারেট বলতে তাদের সাথে একটা ভালো সম্পর্ক রাখার চেষ্টা করবেন। মানে এটা না যে তাদের কাছেই চাকরি করতে হবে, এটা না, ফ্রিতে হলেও ভাই তাদের ওইখানে গিয়ে কাজ শিখেন। আমি নিজে কাজ শেখার জন্য ভাই অনেক করছি, অনেক সময় নষ্ট করছি প্রথম দিকে। আমি বিভিন্ন জায়গায় গিয়ে যে এখানে পাইলিং এর কাজ হচ্ছে, আমি গিয়ে ওইখানে বসে আছি ভাই। আমার ওইখানে তারা আমাকে টাকা দিচ্ছে না, উল্টা তারা এমন হইতে পারে যে তারা বিরক্ত হয়, ভাই আপনি এখানে কেন আছেন? তো এই সাইট গুলো গেলে আপনার সুবিধা হবে কি, সরি আপনি কোন ডিপার্টমেন্ট সেটাও জানি না। ও গভর্নমেন্ট জবের কথা বলছো? গভর্নমেন্ট জবে এক্সপিরিয়েন্স না ভাই, এক্সপিরিয়েন্স লাগবে না গভর্নমেন্ট জবের। এটা গভর্নমেন্ট জব পড়া দিয়ে হয়, এই আর কি। আপনার লিখিত পরীক্ষায় আপনি ভালো করতে পারলে ভাই আপনাকে জিজ্ঞেস করবে, ভাই আপনার কমন একটা প্রশ্ন, আপনি কি করেন? এখন আপনি যদি বলেন আমি সদ্য পাস করছি, আমি একটা বেসরকারি আমি এখন সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছি, এবং এই কথাটা অনেকেই বলে না, আমি সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছি এবং ভালো কিছুর জন্য চেষ্টা করছি। এখন ভালো কিছু কি হতে পারে? বেসরকারি চাকরিও হতে পারে, কর্পোরেট ভালো হলে করবেন না? তো এই কথাটা হলে একটা পজিটিভ ইমপ্রেশন পড়ে, একটা মাইন্ড সেট আপের ব্যাপার আছে। তারা যখন শুনে যে আমি সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছি এবং ভালো কিছুর জন্য চেষ্টা করছি, কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় ভাইবা বোর্ডে এমন হয় যে আমরা টেকনিক্যাল পার্সন না, কারিগরি থেকে পাশ করছি, তো তারা ভাইবা বোর্ডে যখন আপনি বলবেন যে আমি বেকার আছি, তখন এটা কিন্তু নেতিবাচক ভাবে নেয়, অনেক ক্ষেত্রেই আছে। আবার এইটাও খুব বেশি ইমপ্রেশন পড়বে না যদি না আপনারা যে বললেন যে আমি আপাতত চাকরির প্রিপারেশন নিচ্ছি, তখন যদি আপনি আবার তখন কিন্তু আপনাকে বেস কোয়েশ্চেন করবে, থিওরি বেস কোয়েশ্চেন করবে, মানে মূল বই থেকে, আপনার ডিপ্লোমার বই থেকে। সেক্ষেত্রে আপনি যদি ভালো আনসার করতে পারেন আপনার কিন্তু ভাইবা ভালো হবে। সো এখানে চাকরির ক্ষেত্রে, সরকারি চাকরির ক্ষেত্রে আপনার কিন্তু কাজের অভিজ্ঞতাটা অতটা ফ্যাক্ট না। আরেকজন কমেন্ট করছেন, ভাই আমি এখন 4th সেমিস্টারে পড়ি, এখন থেকেই কিভাবে জব প্রিপারেশন নিব আর কি কি বই পড়তে হবে সরকারি জবের জন্য? বুক লিস্টটা আমি পরে দেই, তবে আপনাদের কাছে একটা রইলো, আপনারা এখানে থাকুন, ইনশাল্লাহ আমাকে সব সময় পাবেন ইনশাল্লাহ। বুক লিস্টটা পরে দেই, আমি জাস্ট মানে আমি মনে করি যে আমি অন্তত কিছু জিনিস বলছি, যেমন একটা ইচ্ছা শক্তির কথা বলছি, ইচ্ছা শক্তি আপনাকে অনেক দূর নিয়ে যাবে ইনশাআল্লাহ। মানে আপনার নেক চিন্তা থাকলে ইনশাল্লাহ আপনি সফল হবেন, এতটুকু বিশ্বাস রাখেন। আর আমি ইনশাল্লাহ বুক লিস্ট বলেন এগুলো A to Z আপনাদেরকে বলে দেবো ইনশাল্লাহ। 3rd সেমিস্টারে থাকেন বা 4th সেমিস্টারে থাকেন ভাই, যদি আপনার ফিনান্সিয়াল কন্ডিশন, আপনার মনে হয় যে আপনার বাবা মাকে আপনি তাড়াতাড়ি খুশি করতে চান, আপনি ফ্যামিলির দ্রুত হাল ধরতে চান, আপনি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনি মানে প্রথম দিকে একাডেমিক পড়ায় গুরুত্ব দিবেন। তারপর একাডেমিক পড়ায় গুরুত্ব দেওয়ার পর আপনি যদি এক্সট্রা টাইম পান, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি বিনামূল্যে দীর্ঘদিন যাবৎ আমাদের পলিটেকনিকের স্টুডেন্টদের ফ্রি পরীক্ষা নিচ্ছি। আমি 2020 সাল থেকে আমি বাংলাদেশের
নট অনলি রংপুর পলিটেকনিকের, আমার কাছে আমি ফ্রি ওপেনলি সবার জন্য ফ্রি পরীক্ষা নেই, আপনারা আমার কাছে ফ্রি পরীক্ষা দিতে পারবেন, প্লাস আমি গাইডলাইনও দিব। আর একটা বিষয় হচ্ছে ডিপ্লোমা বাদ দিতে চাইতেছি, 3rd সেমিস্টার শেষ। আচ্ছা, আপনি ডিপ্লোমা বাদ দিয়ে কি করতে চান বা আপনি কোন ডিপার্টমেন্ট এটাও একটু জানাইয়েন। আচ্ছা, আরপিআই, হ্যাঁ আমি আরপিআই। জব পাওয়ার ক্ষেত্রে কতটুকু পলিটেকনিকের সিজিপিএম ম্যাটার করে, আর সেটাও আমি ক্লিয়ার করেছি। 4th সেমিস্টারে পড়ছি, সেটা আমি অলরেডি বলে ফেলছি। ওয়ালাইকুম আসসালাম লেলিন বন্ধু। এই যে আমার একজন কমেন্ট করেছে, একজন লিজেন্ড মোহাম্মদ লেলিন এখানে কমেন্ট করেছে, আপনারা ওর কমেন্টে যদি দেখতে পান, ও কিন্তু বাংলা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে চাকরি করে। আমাদের উপসহকারী প্রকৌশলী পদের সর্বোচ্চ স্যালারি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে, তারপরে হচ্ছে কোল পাওয়ার জেনারেশন, তারপরে আশুগঞ্জ পাওয়ার স্টেশন, এই তিনটাতে সর্বোচ্চ স্যালারি আর কি প্রোভাইড করে। সালাম দিয়েছেন, অল দ্য বেস্ট ভাইয়া, আশা করি নতুন কিছু পাবো ইনশাআল্লাহ ভাই। আসসালামু আলাইকুম ইফতেখার ভাই। মোহাম্মদ বাদন, ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাইয়া অভিনন্দন, থ্যাংক ইউ ভাইয়া। আর কোনো প্রশ্ন থাকলে করতে পারো। সিভিল, আচ্ছা সিভিল ভাই, সিভিল নিয়ে যেহেতু পড়েন, আপনি একটু আপনার আশেপাশে যারা সিভিল পড়ুয়া সফল ভাই আছে, মানে অ্যাডমিশন বলেন, ডুয়েট বলেন, বা সরকারি চাকরি প্রস্তুতির ক্ষেত্রে, আপনি কাইন্ডলি ভাই যোগাযোগ করেন। আমি মনে করি সিভিল ডিপার্টমেন্টে পড়া ভাই একটা ব্লেসিং। মানে আমি আমার সামনে আছে নীরব, নীরব আমাকে একদিন বলছিল যে ভাইয়া আমি না মানে মেকানিক্যাল ডিপার্টমেন্টে পড়তে না পেয়ে খুব আমার আফসোস, সে নাকি মেকানিক্যালে পড়তে চায়। তোরে এই মানে বলে নেই আর কি, সে পোস্ট দিছে, তখন আমি ইন্ডিভিজুয়াল তাকে ইনবক্সে নক করছি প্লাস ফোন করছি যে মেকানিক্যাল ডিপার্টমেন্টে তুমি ওয়ার্কশপে কাজ করে এত মজা পাইছো। তো আমি বললাম যে মেকানিক্যাল ডিপার্টমেন্টে যেমন ল্যাব হচ্ছে ওয়ার্কশপ, সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য পুরো পৃথিবীটাই ওয়ার্কশপ। আর একটা মজার বিষয় বলি, আমি এখানে কর্মরত আছি বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, আমার পোস্ট হচ্ছে উপসাগরীয় প্রকৌশলী। আমি মূলত মূল সেতুর দায়িত্বে আছি, ব্রিজ অ্যান্ড বিএফ, অ্যান্ড অতিরিক্ত দায়িত্বে আছি টোলে। আর একটা মজার বিষয় হচ্ছে আমি এর পাশাপাশি রোড, বিল্ডিং, আরটিডব্লিউ এই কাজগুলো আমার দেখার সুযোগ হচ্ছে। তো একটা ডিপার্টমেন্টে থেকে আমি বলা যায় যে পানি উন্নয়ন বোর্ড, তারপর রোডস অ্যান্ড হাইওয়ে, গণপূর্ত, মানে ওভারঅল একটা ফ্লেভার পাচ্ছি, অনেক এনজয় করতেছি চাকরি। তো এটা সিভিলের চাকরি করেই ভাই, সিভিলের ডিপার্টমেন্টে চাকরি করেই বললে এটা সম্ভব ভাই। ডুয়েট প্রিপারেশন না জব প্রিপারেশন, কোনটা বেস্ট হবে? তো এটা আমি নীরব শুরুতেই বলেছিল একটা কথা, যে সে প্রথমে দ্রুত চাকরি নেওয়ার ক্ষেত্রে একটা বলেছিল। তো অনেকেই আমাকে যারা চিনেন তারা মূলত চাকরির প্রিপারেশনের জন্য চিনেন, কিন্তু আপনারা জানেন না। আমি সবাইকে একটা পরামর্শ দেই, আপনার যদি ফিনান্সিয়াল সাপোর্ট ভালো থাকে, আপনি একবার অ্যাডমিশন দেন। মানে আমি এটা মনে করি, এটা আমার ধারণা। কারণ আপনি যদি গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার হতে পারেন, সেই ক্ষেত্রে আপনার পরিধি আরো বাড়বে না? আপনি ভাই হয়তো মানে ওই যে বললাম না, পড়াশোনাতে আসলে আমরা কেউ প্যাশনেট নই, বা পড়াশোনা আমাদের অতটা ভালো লাগে না, এনজয় করি না। তো এই হচ্ছে একটা ব্যাপার। তো আপনি হয়তো এখন মনে করতেছেন, কিন্তু আপনি যখন ডুয়েট গ্রাজুয়েট হবেন, আপনি একটা সময় আপনার মনে হবে যে না, আমি অনেক কিছু করতে পারছি। যেমন ভাই আমি সাব স্টেশন ইঞ্জিনিয়ার, বা আমি ডিপ্লোমা হোল্ডার, আমি কিন্তু গ্রাজুয়েশন করছি আলহামদুলিল্লাহ, মানে এখনো শেষ হয়নি আমার রানিং গ্রাজুয়েশন। তো এটা একটা স্যাটিসফ্যাকশন আর কি, মেন্টাল স্যাটিসফ্যাকশন। আমার সুযোগটা আমি বিভিন্ন পারিপার্শ্বিক কারণে আমি আর কি অ্যাডমিশনে গেলাম, মানে অ্যাডমিশন দেওয়া হয়নি, এটার জন্য আমি আক্ষেপ করি। কিন্তু যদি ফিনান্সিয়াল কন্ডিশন আপনাদের ভালো থাকে, তাহলে আমি বলবো আপনারা অ্যাডমিশনে যান। আর যদি ফিনান্সিয়াল কন্ডিশনের অনেক হয়, ক্রাইসিস হয়, সাপোজ অ্যাডমিশনের ক্ষেত্রে আপনার ন্যূনতম ফার্স্ট টাইম 1 বছর লাগবে, তো সেই ক্ষেত্রে আপনি যদি 1 বছর পর আপনার যদি ফ্যামিলি, আমার কিছু ফ্রেন্ডদের আমি দেখছি যারা 1 বছর 2 বছর সেকেন্ড টাইম পর্যন্ত অ্যাডমিশন দিছে, হয় নাই, পরে তার ফ্যামিলির অবস্থা একদম নাজুক ছিল, একদম ছেড়ে দিয়ে চলে গেছে। তো এই ক্ষেত্রে সমস্যা ভাই। মানে আপনি যদি মানে আল্লাহ না করুক যদি ডুয়েটে না হয়, পরে যদি আপনি মানে আর মানে এফোর্ট দিতে না পারেন
লেগে থেকে, তাইলে কিন্তু আপনি ইয়ে করতে পারবেন না। আমার ওই ফ্রেন্ডের মানে কয়েকটা ফ্রেন্ড আছে যারা দুইবার ডুয়েট অ্যাডমিশন দিছে, হয়নি। তো পরে দেখা গেছে যে মানে এখন পর্যন্ত তাদের চাকরি হয়নি। আল্লাহর রহমতে আমাদের অনেক ফ্রেন্ডের আর কি চাকরি হয়ে গেছে বিভিন্ন সেক্টরে। তো আপনারা হচ্ছে আর আমাদের রংপুর পলিটেকনিক আপনারা জানেন বিভিন্ন চাকরির পরীক্ষায় দেখা যাচ্ছে যে প্রত্যেকটা নিয়োগ পরীক্ষায় চাকরির আমাদের পলিটেকনিক থেকে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় দেখা যাচ্ছে যে উত্তীর্ণ হয়। তার মধ্যে 2021 সালের পানি উন্নয়ন বোর্ডের নিয়োগ পরীক্ষায় আমাদের পলিটেকনিক থেকে একজন প্রথম স্থান অধিকার করেছেন আমাদের SM তৈদুল ইসলাম মাইদুল ভাই, আপনারা চিনেন হয়তো অনেকে, সিভিল ডিপার্টমেন্টের। তারপর গত সবচেয়ে বড় নিয়োগ মানে আমাদের ইতিহাসের বলা যায় যে সবচেয়ে বড় নিয়োগ বিভিন্ন মন্ত্রণালয়ের উপসহকারী প্রকৌশলী, এই নিয়োগ পরীক্ষার ফার্স্ট বয় কিন্তু রংপুর পলিটেকনিকের। তো আমাদের বিভিন্ন পলিটেকনিক আছে দেশের, যেমন রংপুর, বগুড়া, ঢাকা পলিটেকনিক। এই পলিটেকনিকের স্টুডেন্টরা মূলত মানে চাকরির প্রস্তুতির পরীক্ষাতে মানে দেখা যাচ্ছে যে এগিয়ে থাকে। একাডেমিক রেজাল্ট দিয়েও হয়তো দেখা যাচ্ছে যে তারা অনেক ভালো করে, অনেকেই ভালো করে, সবাই হয়তো ভালো করে, যেমন আমার মতো অনেকে আছে। তো যাই হোক, এটার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গাইডলাইন। সরকারি চাকরির ক্ষেত্রে বা অ্যাডমিশনের ক্ষেত্রে গাইডলাইনের একটা ব্যাপার আছে। আপনি কাদের দ্বারা প্রভাবিত হচ্ছেন এই বিষয়টা আর কি ডিপেন্ডস করবে। তো যাই হোক, এটা একটা ইস্যু। আর একটা বিষয় হচ্ছে ইফেক্টিভ ওয়ে অফ রিডিং, একটা যদি কথা বলি, পড়াশোনা তো বললাম, আবারও বলি, পড়াশোনাতে আমরা কেউ মানে জোর করে আমরা পড়াশোনা করি মোটামুটি। তো পড়াশোনাটা আসলে আপনার লক্ষ্য কিছু নির্ধারণ করবেন। কি রকম লক্ষ্য? যে আমি এতদিন পর 2 মাস পর আমার প্রিপারেশনটা আমি এই জায়গায় দেখতে চাই, 4 মাস পর এই জায়গায়, বা 6 মাস পর আমি আমার প্রিপারেশন, মানে যারা বিগেইনার তাদের ক্ষেত্রে বলছি। তারপর আপনি একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে পারেন যে আমি 6 মাস পর যাতে আমি উত্তীর্ণ হওয়া শুরু করি। তো আমার লাইফে আর কি, যদিও আমি 18 সালের শেষ দিকে আর কি আমাদের ডিপ্লোমা শেষ হয়, তারপরে আমরা একটা বড় নিয়োগ পেয়েছিলাম সার্কুলার 19 সালে। তো আমার প্রথম পরীক্ষায় টার্গেট ছিল এরকম, মানে তখন ভাই আমার কোনো গাইডলাইন ছিল না, তখন বুঝতাম না আমি আসলে ওই যেটা আমার নেতিবাচক ধারণা, সবাই ভাবে যে আমাদের হয়তো মানে কত লাখ লাখ মানে ক্যান্ডিডেট পরীক্ষা দেয়। আমি আজকে আপনাদেরকে আরেকটা জিনিস বলি, যারা নতুন আছেন তাদের হয়তো কাজে দিবে, ইনশাল্লাহ কাজে দিবে। এইটা স্ট্যাটিস্টিকটা আপনারা মনে রাখেন। আমাদের সিভিলের অ্যাপ্লাই আজ অবধি সর্বোচ্চ পড়েছিল LGET-তে 20,000 প্লাস, প্রায় 21,000 ছুঁই 2019 সালের নিয়োগে সর্বোচ্চ পড়েছিল। সেই অ্যাপ্লাইয়ে 2 পয়েন্ট অ্যাবভ হইলে, মানে BPSC-তে 2 পয়েন্ট অ্যাবভ হইলে মানে অ্যাপ্লাই করা যায়। তো ওইটা 262টা পোস্ট ছিল, তো এই জন্য সর্বোচ্চ পড়েছিল। পরে অলরেডি 700 জন নিছে, আরো তো রিচ হওয়ার কারণে আরো 96 জন সামনে নিবে ইনশাআল্লাহ। ওই নিয়োগে আপনার ডিফারেন্ট মিনিস্ট্রি, বিভিন্ন মন্ত্রণালয়, উপসহকারী প্রকৌশলী, এইখানে আপনার পোস্ট ছিল 172টা, কিন্তু নিচে 1000 প্লাস। আমার লাইফের ফার্স্ট পরীক্ষা ছিল, আমার তখন ডিপার্টমেন্টের প্রিপারেশন 10%ও ছিল না, কিন্তু আমার লাইফের ফার্স্ট পরীক্ষাতে ভাইবা দেওয়ার সুযোগ হয়েছে আমার, যদিও চাকরিটা হয়নি, কারণ আমি তখন আর কি এতটা বুঝতাম না, মানে গাইডলাইন না থাকলে যা হয় আর কি বলি। তো আমি প্রথম দিকে আমি নিজের টার্গেটে আগাচ্ছিলাম, এমন যে আমার প্রথম পরীক্ষা আমি প্রিলিতে পাস করলেই খুশি হবে, সরি প্রিলিতে না, আমি ভাবলাম যে 100টা MCQ আমি 40টা পারলে আমার খুশি হবো, আমার লাইফের ফার্স্ট পরীক্ষা। পরে দেখলাম আমি 50টার মতো পেয়েছি, 50-60টার মতো পেয়েছি। তখন ভাবলাম যে এখন রিটেন দিব, তো রিটেনে আমি পাস করতে পারলেই খুশি, আমার বেশি মার্ক লাগবে না। পাস করলাম, আমি খুব খুশি হলাম। আমি সাথে সাথেই 2 রাকাত নফল নামাজ পড়েছি যেদিন রেজাল্টটা দেয়। তারপরে যখন আমি মানে ভাইবা দিতে যাব, তখন আমি প্রপার গাইডলাইন না পান, তাহলে মানে আসলে ভালো করা টাফ। সরকারি জব পরীক্ষায় কি শুধু MCQ আসে? ভাই এটা আসলে ডিপেন্ডস করে। আমাদের দেশে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ আর কি হয়, যেগুলো নন ক্যাডার চাকরি, অধিদপ্তরের চাকরি, সেগুলোর পরীক্ষা নেয় BPSC। তো সেগুলো প্রথম ধাপে যদি 1000-এর কম ক্যান্ডিডেট থাকে, প্রথম ধাপে 1000-এর কম ক্যান্ডিডেট থাকলে সেক্ষেত্রে 200 মার্কে সরাসরি রিটেন হয়।
যদি 1000-এর উপরে থাকে, আমাদের এখন সব নিয়োগই 1000-এর উপরে থাকে, সেই ক্ষেত্রে প্রথমে 100 মার্কের প্রিলি, তারপর 200 মার্কের রিটেন, এটা হয়। কিন্তু বিশেষ ক্ষেত্রে যেমন জুনিয়র ইন্সট্রাক্টর নিয়োগ দ্রুত মানে নিয়োগ কার্যকর করার লক্ষ্যে তারা 200 মার্কের এমসিকিউ নিয়ে ভাইবা নিছে। রেলেও সেম, আসন্ন রেলে সেম ফলো করতেছে। ভাইয়া আমি যদি ফার্স্টে গভর্নমেন্ট জবের প্রিপারেশন নেই, আল্লাহর রহমতে জব যদি পাই, তাহলে আমি কি পরে ডুয়েটে অ্যাডমিশন এক্সাম দিতে পারবো, নাকি আমাকে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট হতে পারবে? এটা ব্যাপার হচ্ছে, সাপোজ আপনি যদি গভর্নমেন্ট জব হয়ে যায়, ইনশাল্লাহ আমিও দোয়া করি, সেই ক্ষেত্রে আপনি বেসরকারি প্রতিষ্ঠানে যেগুলোতে ইভিনিং শিফট আছে এইগুলোতে আপনি বিএসসি করে নিতে পারবেন, এই আর কি। আমি একটা মানে বেসরকারি প্রতিষ্ঠানে ইভিনিং শিফটে, মানে সান্ধ্যকালীন, যেটা কিন্তু সান্ধ্য হইলেও সান্ধ্য না, এটা হচ্ছে সাপ্তাহিক যেটা অফ ডে আছে, শুক্র শনিবার আমাদের ক্লাস হয়, এই আর কি। সরকারি জব পরীক্ষা কি শুধু এমসিকিউ থাকে? না, সরকারি সব মানে বিপিএসসির ক্ষেত্রে তো থাকে না। তবে আমি যেটাতে মানে টিকছি সেটা হচ্ছে আইবিএ প্যাটার্ন পরীক্ষা হয়েছে। আইবিএ শুধুমাত্র সরাসরি নেয়, এমসিকিউ নেয়। এমসিকিউ একটু রিটেন টাইপ ছিল আমাদের বিবিএর পরীক্ষাতে। আমাদের 80 মার্কের এমসিকিউ ছিল, আর 75 মার্কের এমসিকিউ ছিল, 25 মার্কের রিটেন ছিল। তবে আইবি ইউজুয়ালি এভাবে নেয় না, আইবিএর 70 বা 80 মার্কের এমসিকিউ নেয়। তারপর বুয়েট পরীক্ষা নেয়। বুয়েট দেখা যাচ্ছে যে যদি নিয়োগ পরীক্ষা যেগুলো বুয়েট নেয়, সেই ক্ষেত্রে 40% এমসিকিউ নন ডিপার্টমেন্ট এবং 60% ডিপার্টমেন্ট নেয়। এই আজকে শুক্রবার না, আজকে পেট্রো বাংলার পরীক্ষা হলো। পেট্রো বাংলার পরীক্ষায় খুব সম্ভবত 20 মার্কের এমসিকিউ হয়েছে, আর 40 মার্কের আপনার রিটেন হয়েছে। ভাইয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর গভর্নমেন্ট জবের অপরচুনিটি কেমন? এটা ভাই একটু কষ্ট পাইলাম, কারণ মানে আমি আন্তরিকভাবে দুঃখিত ভাই, এটাই সত্য, টেক্সটাইল ডিপার্টমেন্টে আর কি গভর্নমেন্ট জবের আর কি তেমন অপরচুনিটি নাই। তবে আপনারা চেষ্টা করবেন, আপনাদের মানে কাউকে ডিমোটিভেট করছি না, তবে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এই 3টা ডিপার্টমেন্টের আর কি জব অপরচুনিটি ভালো। আর এখন যেহেতু পাওয়ার ডিপার্টমেন্ট আর কি মেকানিক্যালে মানে আর কি মেকআপ কোর্স করার সুযোগ আছে, আপনারা চেষ্টা করবেন মানে এই 3টা ডিপার্টমেন্টে আর কি করার। আর কম্পিউটার যারা ডিপার্টমেন্টে আছেন তাদেরও কিছু সার্কুলার হয়, তারা পাওয়ার সেক্টরের ক্ষেত্রে আর কি ভালো মানে কিছু নিয়োগ পাবেন। ওই তো ভাই, মানে আসলে নিয়োগ সিভিলে সারা বছর হয়, সিভিলের আপনি সারা বছর নিয়োগ পাবেন, ছোটখাটো 1-2টা পোস্ট এবং 200টা পোস্ট, 500টা পোস্টেরও নিয়োগ পাবেন। কিন্তু কথা হচ্ছে অন্যান্য ডিপার্টমেন্টের যেমন নিয়োগ কম। আচ্ছা, আমি একটা কিন্তু পয়েন্ট থেকে আর কি বের হয়েছি, সেটা হচ্ছে বলতেছিলাম যে কোনটা নিয়োগে মানে কি রকম অ্যাপ্লাই করে। আচ্ছা, একটা বলছি, আমি সিভিলের আজ অব্দি হাইস্ট পড়ছে 21,000-এর মতো। তারপরে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের 12,000, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের সর্বোচ্চ 12,000 অ্যাপ্লাই করছে। এরপরে হচ্ছে আপনার মেকানিক্যাল ডিপার্টমেন্টে রেলের যখন 19 সালের সার্কুলারটা দেয়, মেকানিক্যাল ডিপার্টমেন্টের আপনাদের এই জুনিয়র ইন্সট্রাক্টরে 3,000-এর মতো অ্যাপ্লাই করছে। এটা কিন্তু আমাদের 3য় ডিপার্টমেন্ট, মানে আমাদের পলিটেকনিকের জনপ্রিয়তার মধ্যে 3য় ডিপার্টমেন্ট। এটাতে যদি 3,000 পড়ে, তাহলে অন্যান্য ডিপার্টমেন্টগুলো কত অ্যাপ্লাই করতে পারে আপনারাই গেস করেন। তো নিয়োগ যেমন অন্যান্য ডিপার্টমেন্টে একটু কম, মানে অন্যান্য ডিপার্টমেন্টের জন্য, তেমন কিন্তু মানে মানে ক্যান্ডিডেটও কম, এই আর কি। আর যে কয়টা নিয়োগ আসে আপনারা মানে উপযুক্ত গাইডলাইন পেলে ইনশাল্লাহ চাকরি হবে, এই আর কি। আর আচ্ছা ভাইয়া, জব করতে চাইলে ইন্টার্নির পর কি জব কোচিং করা লাগবে? আচ্ছা, ইলেকট্রনিক ডিপার্টমেন্টে জব সার্কুলার কেমন? ইলেকট্রনিক ডিপার্টমেন্টে জব সার্কুলার মোটামুটি পাবেন ভাই, তবে চেষ্টা করবেন মেকআপ কোর্সটা করে নেওয়ার জন্য। মানে মেকআপ কোর্স নেওয়ার মানে উপযোগিতাটা কি বা দরকারটা কি? ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের প্রচুর সার্কুলার, বুঝছেন? ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে আপনি পাওয়ার সেক্টরে মানে স্যালারি আপনার 70,000-এর কাছাকাছি পাওয়ার সেক্টরে। তো দেখা যাচ্ছে যে পিজিসিবিতে নিয়োগ দেয় 200-র মতো, 180 জন নেয়। তো বুঝেন, এখন 180 জন নেয়, মানে সেকেন্ড গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট। তো আপনার তুলনামূলক চাকরি পাওয়া মানে প্রতিযোগিতা একটু ওইখানে ইজি হবে, মানে একটু তুলনামূলক আর কি হবে। তারপর কম্পিউটারের ক্ষেত্রে আমি অলরেডি বলে ফেলছি নিয়োগ কেমন আর কি। ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের ওই বললাম তো, মোটামুটি নিয়োগ আছে, নিয়োগ দেয় অনেক জায়গায়, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স একসাথে দেয়।
কিন্তু আপনি মেকআপ কোর্স করার একটু চেষ্টা করবেন ভাই, এই আর কি, আপনার ভালো হবে। ভাই জব কোচিং করতে চাইলে ইন্টার্নির পর জব কোচিং, মানে সরি জব গভর্নমেন্ট জব করতে চাইলে ইন্টার্নির পর কি কোচিং করা ভালো হবে? কোচিং এর ব্যাপারটা হচ্ছে কি, আপনি আমার কথা যারা শুনছেন কোচিং এ যান, প্রথম দিকে খুবই মজা লাগবে, মানে চাকরির কোচিং গুলা, মানে এরা এমন এমন কিছু টিচার আনবে প্রথম দিকে সে ইয়া করবে, কিন্তু প্রথম দিকে অ্যাপোর্ট দেওয়ার পর পরে আর কি ওটা ভালো লাগে না। কোচিং এ দেখা যায় যে একটা মোটামুটি ভালো টাইম যায় ইয়া। মূল কথা হচ্ছে ভাই কি, গাইডলাইনটা আপনার দরকার, আপনার কোনটা পড়তে হবে, কোনটা বাদ দিতে হবে, কিভাবে পড়তে হবে, কোনটার নিয়োগ ইয়া কেমন। মানে আমি যেরকম মনে করেন আপনার কাছে বললাম যে এই ডিপার্টমেন্টের স্যালারি এত, আপনার মনে কি একটু হলেও ইয়া জাগে নাই যে আমি ভাই এরকম চাকরি করব যেখানে লাইফ সিকিউর, মানে লাইফ সিকিউরিটি আছে এরকম। তো এই জিনিসগুলা মানে পজিটিভ আপনাকে ইয়াগুলা নিতে হবে, এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটদের সাথে ইয়া করতে হবে। তারপর কোন জিনিসটা কিভাবে ভালো ইয়া করতে হবে, আমার রেলের যেটা আমি সাজেশন দিছি ওইখানে কিন্তু আমি পরামর্শ দিছি যে আপনারা বাংলাটা এভাবে করবেন, আপনারা ইংরেজিটা এভাবে করবেন। আর আমরা ইনশাআল্লাহ কারিগরি পাঠশালায় সামনে বিভিন্ন হয়তো টপিক ভিত্তিক আলোচনা ইয়া করব, ক্লাস নিব ইনশাআল্লাহ। কম্পিউটার থেকে দেশের বাইরে যাওয়া যায় কি এ ব্যাপারে জানায়েন। কম্পিউটার থেকে দেশের বাইরে বলতে আপনি যদি উচ্চশিক্ষার জন্য যান, বর্তমান চায়না ভালো অপরচুনিটি দিচ্ছে। তারপর আমার অনেক বন্ধু বান্ধবদের আমি ইন্ডিয়ায় পড়াশোনা করার জন্য দেখি। তারপরে ডুয়েল অ্যাডমিশন নেওয়া ভালো হবে কিনা চাকরির প্রিপারেশন, এটা ভাই অলরেডি বলছি। আমি বলি যে মানে আবারও শর্টকাটে রিপিট করতেছি, ফিনান্সিয়াল কন্ডিশন যদি ভালো থাকে যে আপনি মানে চাকরি না হলেও সরি ডুয়েটে না হলেও যদি আপনি 1 বছর পর আবার আর 1 বছর বা 1.5 বছর 2 বছর এরকম মানে চাকরির প্রিপারেশন নিতে পারবেন, তাহলে আপনি অ্যাডমিশনে যেতে পারেন। মানে আমি উৎসাহিত করি, অনুৎসাহিত করি না। আর কোচিং এর ক্ষেত্রে, আচ্ছা কোচিং এর ক্ষেত্রে প্রথমে ভালো লাগবে, হয়তো আপনি যদি কন্টিনিউ রাখতে পারেন সেই ক্ষেত্রে হয়তো কোচিং আপনার জন্য ভালো হবে। কিন্তু কোচিং এর সর্বোচ্চ উপযোগিতাটা আমি যদি বলি, কোচিং এর রেগুলার পরীক্ষা নেয়, মানে বিভিন্ন কোচিং এ রেপুটেড কিছু কোচিং আছে, আমি নাম উল্লেখ করলাম না, কিন্তু আপনারা গাজীপুর গেলেই জানবেন কোনটা সবচেয়ে মানে বেশি স্টুডেন্ট পায় বা কোন কোচিংটা বেশি পরীক্ষা নেয়। আপনারা একটু যে কোচিংটা বেশি পরীক্ষা নিচ্ছে, এখানে একটা হয় কি, আপনি যত বেশি পরীক্ষা নেবেন আপনার অ্যাকুরেসি তত বাড়বে, আপনি আপনার ভুলগুলা থেকে আবার কিভাবে কামব্যাক করতে ইয়ে হবে, আপনার টাইম ম্যানেজমেন্টটা, মানে দেখা যাচ্ছে যে ফিজিক্যালি গিয়ে সবাই পরীক্ষা দিলে না, টাইম ম্যানেজমেন্টটা প্লাস একটা আলাদা নিজের মাঝে একটা সিরিয়াসনেস আসে আর কি। তারপর মেকানিক্যাল ডিপার্টমেন্টের কথা বলছে মামা, ভালো করছেন। আচ্ছা মেকানিক্যাল ভালো আছে ভাই, কম্পিউটার ডিপার্টমেন্টে জব সার্কুলার দিয়েন। আমরা ইনশাআল্লাহ যে কোনো চাকরির সার্কুলার এখন থেকে আমি ইনশাআল্লাহ শেয়ার করবো আপনাদের সাথে। না আপনারা একটু এখন থেকেই বিভিন্ন চাকরির মানে সার্কুলার গুলো, আপনার ডিপার্টমেন্টের সার্কুলার গুলো একটু আপনারা এখন থেকে খুঁজেন ভাই। যদি ভালো কিছু দ্রুত করার ইচ্ছা থাকে, সব তো উপরওয়ালার ইচ্ছা ভাই, আপনারা একটু চেষ্টা করবেন এখন থেকে আপনার ডিপার্টমেন্টের নিয়োগ কোথায় হচ্ছে, কোন ডিপার্টমেন্টে কি রকম নিয়োগ, বুঝছেন, এটা একটু আপনারা নিজে নিজে একটু খুঁজেন তো, তাইলে আপনারা উইল পাওয়ারটা এমনি বাড়বে ভাই, ইচ্ছা শক্তিটা, আপনারা ইচ্ছা শক্তিটা আনেন। আমি বারবার একটা জিনিস বলছি, আপনারা নিজের মাঝে ইচ্ছা শক্তি আনেন, ইনশাআল্লাহ আপনার ইচ্ছা শক্তিটাই আপনার নিয়ে যাবে। ভাই আপনি কই কোচিং করছিলেন? ভাই আমি একটা কোচিং এ ভর্তি হয়েছিলাম, কিন্তু আমি সেইখানে 1 সপ্তাহ গিয়ে আর কোচিং করি নেই, আমি জাস্ট সেখানে রেগুলার পরীক্ষাগুলো দিছি, এটা আমার কাজে দিছে ভাই। পরীক্ষার তাদের এমনটা না যে তাদের পরীক্ষার মান খুব মানে প্রশ্নের মান খুব ভালো, ভাই আমি আজ অব্দি নিজে আমি 1000+ প্রশ্ন করছি, মানে আমি 2020 সাল থেকে পরীক্ষা নিচ্ছি, সরকারি চাকরির প্রস্তুতি প্রার্থীদের বিনামূল্যে আমি পরীক্ষা নিচ্ছি। তো কোচিং আর এই মানে পরীক্ষা দেওয়ার জন্য আর কি কোচিংটা করতে ভাই। আমি কম্পিউটার ডিপার্টমেন্ট 3rd সেমিস্টারে, আমি গভর্নমেন্ট জবের জন্য যদি কিছু বলেন ভাই, আমি গভর্নমেন্ট জবের জন্যই বলতেছি। তো একটা জিনিস বললাম কি, আপনারা এখন থেকে খোঁজ নেওয়ার ট্রাই করবেন। আপনাদের কম্পিউটার ডিপার্টমেন্টের ক্ষেত্রে পাওয়ার সেক্টরে পিজিসিবি বা ইআইটি এগুলা সার্কুলার দেয়, এখানে কিছু কম্পিউটারের পোস্ট থাকে, যদিও এখানে সবচেয়ে বেশি ইলেকট্রিক্যালের পোস্ট থাকে, তারপর ইলেকট্রনিক্স, তারপর মেকানিক্যালের আবার সবচেয়ে বেশি পোস্ট আপনার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে। এই যে আমি একটা বললাম, আমার একটা ফ্রেন্ড এখানে কমেন্ট করছে, ওর স্যালারি বাংলাদেশের উপসাগরীয় প্রকৌশলীদের মধ্যে সর্বোচ্চ, মেকানিক্যাল ডিপার্টমেন্টের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের সবচেয়ে বেশি অপরচুনিটি। ভাই সিভিলের জন্য কি মেকআপ কোর্স করতে হবে? সিভিলের কি মেকআপ কোর্স ভাই, আপনি সিভিলে আছেন, আপনি ব্লেসিং, আপনার নিয়োগ সর্বোচ্চ, আপনার মানে সপ্তাহে সপ্তাহে আপনি সিভিলের নিয়োগ পাবেন।
স্যার বলছিলাম যে মেয়েদের ডুয়েট চান্সের ব্যাপারে। ভাই স্যার না ভাই বলবেন, সামনে যদি টিচার হওয়ার সুযোগ, আপনার যদি টিচার হওয়ার সুযোগ পাই সেক্ষেত্রে স্যার বলেন। মেয়েদের ডুয়েটের চান্সের ব্যাপারে একটু বললে ভালো হতো। ওই আমি দেখি মানে পলিটেকনিক এর ক্ষেত্রে আমার এটা পার্সোনাল অ্যানালাইসিস বা কোথাও এইভাবে আছে কিনা, না আমাদের সময় দেখা যেত যে সিভিল ডিপার্টমেন্টে 50 জন স্টুডেন্ট ছিলাম, 40 জন ছেলে 10 জন মেয়ে, এইভাবে রেশিও 4:1 রেশিওতে। তো সেই ক্ষেত্রে মেয়ে দেখা যাচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং কমই পড়ে, আর অনেকে গাজীপুরে যায়। তো একটা জিনিস দেখে খারাপ লাগে, অনেক মেয়েরা গাজীপুরে গিয়ে আর কি মানে দেখা যাচ্ছে পড়াশোনা না করে দেখা যাচ্ছে যে মানে এনজয়মেন্টের জন্য যায়, এরকম কিছু দেখছি, জিনিসটা অনেক তো অনেক মেয়েরাই চান্স পাইছে। আমার পরিচিত তেমন মেয়ে ডুয়েটে চান্স পাইতে দেখিনি, মানে আমাদের রংপুরের দিক থেকে তেমন মেয়ে চান্স পাইতে দেখিনি ভাই আমি, মানে একটু হয়তো কম পাই কিনা, তবে দক্ষিণাঞ্চল বা অন্যান্য বা মহিলা পলিটেকনিক বিভিন্ন আছে সেগুলার স্টুডেন্ট বেশি চান্স পায় কিনা। ভাইয়া যদি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং করা তাহলে কি গভর্নমেন্ট জবের অপরচুনিটি আছে? ভাই আসলে টেক্সটাইলের গভর্নমেন্ট জবের অপরচুনিটি নাই ভাই, মানে আপনাকে ভাই আপনাকে একটু ভাই পরামর্শ দেই, সেটা হচ্ছে কি ভাই আপনি কাজটা একটু ভালোভাবে নিজের মাঝে ধারণ করেন। আপনি এখন থেকে লিঙ্ক আপ তৈরি করার ট্রাই করেন। মানে আমাদের না ফেসবুক, ভাই একটা জিনিস বলি, আরেকটা জিনিসে ঢুকে গেলাম একটা বলতে বলতে, আমরা ফেসবুকে অনেক আজে বাজে জিনিস ফলো করি, বুঝছেন, আমরা মিমস গুলা খুব ভালোভাবে করতেছি, অথচ আপনি যদি আপনার ডিপার্টমেন্টাল কয়েকটা বড় ভাই বা কয়েকটা স্যার বা কয়েকটা কোম্পানি এর সাথে আপনি যদি ফেসবুকে অ্যাড হন, তাদের ইয়াগুলা রেগুলার ফলো করেন, তাদের কাজগুলা, তার সাথে যদি একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করেন, ভাই একটু আবার যখন তখন নক দিয়ে বিরক্ত করবেন না, বুঝছেন, তো এইরকম করার ট্রাই করেন। তো এইভাবে মানে টেক্সটাইলের ক্ষেত্রে ভাই, বেসরকারি চাকরির ক্ষেত্রে আমরা কর্পোরেট জবের দিকে আর কি করতে হবে ভাই, আপনি নিজেও খোঁজ নিতে পারেন ভাই, টেক্সটাইলে একটু কম। আর আমার শ্রদ্ধেয় বড় ভাই জুয়েল ভাই আর কি কমেন্ট করছেন, জুয়েল ভাই ইনশাআল্লাহ আমরা আশা করি জুয়েল ভাইয়ের ইনশাআল্লাহ আল্লাহ দ্রুত রিজিকের ব্যবস্থা হবে। জুয়েল ভাই অত্যন্ত মানে হেল্পফুল একজন পার্সন, ইনি সরকারি চাকরির প্রস্তুতি প্রার্থীদের নিয়ে দীর্ঘদিন কাজ করছেন। ভাইয়ের অনেক গুরুত্বপূর্ণ পোস্ট পাবেন বিভিন্ন গ্রুপে, ইনফ্যাক্ট আমার চ্যাট গ্রুপেও ভাই সবসময় তথ্য দিয়ে সহায়তা করেন ইনশাআল্লাহ। জবের ক্ষেত্রে কি বিএসসি আর প্রিলি ইঞ্জিনিয়ারিং জব কি এক? মানে ভাই আপনার কথাটা ওবি রেজওয়ান ভাই আপনার কথাটা স্পষ্ট না ভাই। জব প্রিপারেশন কখন থেকে নেওয়া উচিত? এটা হচ্ছে দেখা যাচ্ছে যে ভাই আমরা আসলে সবার ক্ষেত্রে একটা হয়, আমরা কলেজ লাইফে আর কি টাইম ইউটিলাইজ করি না। আমরা সবাই কলেজে, আমরা পলিটেকনিকের ম্যাক্সিমাম স্টুডেন্ট আমরা ওয়ান নাইট পরে পাশ করার আর কি টেন্ডেন্সি থাকে। তো আমি মনে করি একাডেমিক পড়া কি আসলেই খুব চাপ? আপনারা তো শুরু থেকে করতে পারেন। আমি একটা 2020 সালে আমি একটা সরকারি চাকরির প্রস্তুতির আর কি একটা গ্রুপ আমি করছি আমার পলিটেকনিকের জুনিয়রদের জন্য। তো পরবর্তীতে এখানে সারা বাংলাদেশের জুনিয়ররা অ্যাড হয়েছে, তো সেইখানে আমি ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট থেকেও পেয়েছি যারা চাকরির প্রস্তুতি আমার এখানে পরীক্ষা দিত। আমি ইনফ্যাক্ট তাদের দেখেছি যে তারা একাডেমিক রেজাল্টও তারা 4-এ 4 পাইতো, কিংবা 4-এর একটু নিচে পাইতো, 4-এর ক্লোজ পাইতো। একাডেমিক রেজাল্ট ভালো করেও তারা আমার গ্রুপে আর কি করছে, মানে রেগুলার দেখতাম চাকরির প্রস্তুতি আমি পরীক্ষাগুলো নিলে তারা অল্প করে হলেও পড়তো। এই শ্রদ্ধেয় বড় ভাই সাজ্জাদ ইসলাম ভাই কমেন্ট করেছেন, ভাইও অনেক একটা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট ভাই, ইনশাআল্লাহ আমি ভাইয়ের জন্য দোয়া করি মন থেকে, ভাইয়ের দ্রুত ইনশাআল্লাহ আল্লাহ ভাইয়ের একটা ভালো স্বপ্নের ডিপার্টমেন্টে ভাইকে কবুল করুন। এবং ভাই কিন্তু একটা ভালো প্রতিষ্ঠানে কর্মরত আছেন, কর্পোরেট প্রতিষ্ঠানে, ক্রাউন সিমেন্ট। ভাইয়া আপনি যে এক্সামগুলো নেন, এক্সামগুলো কিভাবে দিতে পারবো? আচ্ছা ইনশাআল্লাহ আমি কারিগরি পাঠশালায় ইনশাআল্লাহ এক্সামগুলো লিঙ্ক দিব ইনশাআল্লাহ সামনে। তবে সেই ক্ষেত্রে দেখা যায় কি, মানে এর আগেও লিঙ্ক দিতাম, অনেকে মানে আজকে যেরকম আপনারা আমার সরাসরি একটা লাইভ দেখতে পারলেন, সেই ক্ষেত্রে আপনারা বুঝলেন যে আমরা চাকরি প্রত্যাশী প্রার্থীদের জন্য কারিগরি পাঠশালা কিছু করতেছে। তো আপনারা যদি মানে একটা বেশি সংখ্যক লোক যদি আপনারা আগ্রহ দেখান, তাহলে আমরা ইনশাআল্লাহ আমি লিঙ্ক নিজেই কারিগরি পাঠশালার ফেসবুক গ্রুপে দিব, অথবা আমার ইনবক্সে নক দিয়েও আপনারা করতে পারেন।
তো বা আমরা একটা চাকরি প্রত্যাশীদের জন্য আমরা একটা ইয়া করতে পারি, মেসেঞ্জার গ্রুপ করতে পারি। সবাই আমার মানে নক দিলে আমি মেসেঞ্জার গ্রুপে অ্যাড করব। ভাইয়া আপনার গ্রুপে অ্যাড দিন তো ইনশাল্লাহ, আমাকে নক দিন ভাই ইনশাল্লাহ। নীরব তুমি আজকে গ্রুপ করিও। ভাইয়া সিভিলের চাকরির নিয়োগের নিউজগুলো আমাকে কিভাবে জানতে পারবো, সোর্সটা একটু বলেন। ভাই এটা ইনশাল্লাহ আমরা গ্রুপে দিব, তবে এই জিনিসটা আপনি কোন সেমিস্টারে পড়েন জানি না। আমাদের বিভিন্ন অনেক গ্রুপ আছে ভাই। চাকরি আগে আগে মানুষ পেপার নিত না ভাই, চাকরির ইয়ার জন্য পেপার নিত, কিন্তু আসলে এখন পেপার লাগে না, এখন ফেসবুক গ্রুপেই সব পাওয়া যায়। আমরা ইনশাল্লাহ এখন থেকে চেষ্টা করব, যেহেতু আপনারা দেখলাম আজকে অনেকের আগ্রহী পেলাম। আমি আসলে নীরবকে বলছিলাম যে আসলে আমি জানি না, আমি কিন্তু আপনারা কারিগরি পাঠশালার পেজে এখনো খেয়াল করেন, আমি কিন্তু অনেকগুলো হ্যান্ড নোট শেয়ার করছি, আমি কিন্তু আপনাদের সেভাবে রেসপন্স পাইনি। আমি ভাবছি হয়তো আমার আজকে লাইভেও সেরকম আমি অডিয়েন্স পাবো না। তো যাই হোক, আপনারা যদি বৃহৎ মানে সবাই কমেন্ট করেন, আমরা ইনশাল্লাহ হয়তো সার্কুলার গুলা রেগুলার দিব। না এখন কথা দিলাম ভাই, আমরা ইনশাল্লাহ রেগুলার সার্কুলার দিব, বলতে হবে না ভাই। আপনার আইডি লিঙ্ক দিয়েন, আচ্ছা পেয়ে যাবেন ভাই। আপনার গ্রুপ আইডি থাকলে নীরব আজকে গ্রুপ করবে, আমার আইডিও পেয়ে যাবেন। সিভিল ডিপার্টমেন্টে থাকাকালীন পলিটেকনিকের কি স্কিল শেখা প্রয়োজন? সিভিল ডিপার্টমেন্টের ভাই কাজ অনেক। আমি বলছি যে সিভিল ডিপার্টমেন্টের ক্ষেত্রে আপনারা সিভিল ডিপার্টমেন্টের যেগুলো স্যারের ফার্ম আছে তাদের সাথে একটু মিল দেওয়ার ট্রাই করবেন ভাই, এটা একটা খুব ইফেক্টিভ ভাই। আপনার আমি মনে করি মানে স্কিল ডেভেলপমেন্টের জন্য একটু স্যারদের সাথে আপনার স্যার মানে একটু ইয়া করুক, মানে আপনাকে তাড়িয়ে দেখ বা কোনো তাড়িয়ে দিবে না নিশ্চয়ই, মানে আপনি একটু চেষ্টা করবেন ভাই এ নিয়েও তাদের সাইটগুলো একটু ঘোরার, বুঝছেন? ওখানে সাইট ইঞ্জিনিয়ার থাকে, সাইট ইঞ্জিনিয়ার যারা আমাদের ভাইয়েরা আছেন সাইট ইঞ্জিনিয়ার সাইটে কাজ করেন, তারা অনেক আন্তরিক। আপনি যা যদি একটু হয়তো কেটে গেছিল, মানে আবারও বলি, সেটা হচ্ছে যারা মনে করেন যে আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশন একটু দুর্বল, সেই ক্ষেত্রে আপনি যদি মানে কোনো সাপোর্ট নিয়ে পড়াশোনা করতে চান, আপনার জন্য বেস্ট ওয়ে যে কোনো পলিটেকনিকের খণ্ডকালীন শিক্ষক হিসেবে আপনার ইয়ে করেন। মানে আমরা বলি না, আমরা নিজের চাপে না পড়লে পড়ি না, আপনি যখন টিচার হবেন তখন আপনি চাপে সবকিছু দেখবেন পড়াশোনা হচ্ছে। যাই হোক, এই এক্সপিরিয়েন্সটা আপনার ভাইবা বোর্ডে কাজে দিবে, তখন আপনাকে বলবে আপনি কি মানে ভাইবা মানে আমি ভাই এগুলা ইনশাল্লাহ সামনে আরো অন্যান্য ক্লাসে ভাইবা বা প্রিলি রিটেন নিয়ে আলাপ করবো। আজকে ওভারভিউ আর কি ধারণা দিচ্ছি, আজকে কিন্তু একটা পয়েন্টে কোন পয়েন্টে গেছি তার ইয়া নেই। তবে যাই হোক, আপনারা ইয়া করতে পারেন ভাইয়া। আর কম্পিউটার ডিপার্টমেন্টে জব কি রকম ভাই? একবার বলছি, বিস্তারিত বললে ভালো হইতো। পাওয়ার সেক্টরে মোটামুটি অপরচুনিটি আছে, কম্পিউটার ডিপার্টমেন্টে একটু সার্কুলার কম ঠিক আছে, কিন্তু ক্যান্ডিডেটও মানে ওই রকম কম এই আর কি। আর ডুয়েটে কিন্তু মানে কম্পিউটার ডিপার্টমেন্টে 120টা সিট, কম্পিউটার ডিপার্টমেন্টে মানে প্রত্যেকটা সিটের এগেনস্টে পরীক্ষা দেওয়ার ইয়াটা একটু কম হয়। ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট নিয়ে কিছু বলতেন? অবশ্যই বলবো ভাই। ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে যে আমার এক বন্ধু এখানে কমেন্ট করছে, মোহাম্মদ লেলিন কিন্তু বললাম তো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে চাকরি করে, বাংলাদেশের উপসহকারী প্রকৌশলীদের মধ্যে সর্বোচ্চ স্যালারি তার ওইখানে। তো ইলেকট্রিক্যালের চাকরি ওগুলা তো ভাই স্যালারি কোথায় রাখবেন ভাই? মনে করেন আপনার 70,000 সুই স্যালারি আপনার ওইখানে, তারপর বিভিন্ন ফরেন ট্যুর হয়, এই আর কি, অনেক ভাই অপরচুনিটি। ইনশাল্লাহ ভাই আপনারা প্রশ্ন করলে বা আপনারা জানতে চাইলে তো ইনশাল্লাহ আমি জানাই। বললাম না, আমি 2020 সাল থেকে চাকরি প্রস্তুতি প্রার্থীদের নিয়ে কাজ করি। তো যাই হোক, আর ভাইয়া বিএসসি ইন টেক্সটাইল, ও আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল মোহাম্মদ বাদন ভাই, এই যে একটা গঠনমূলক প্রশ্ন করছেন ভাই, ভালো লাগছে। উপসহকারী প্রকৌশলের বেতন ও সুযোগ সুবিধা নিয়ে বলতেন। যাই হোক, সবাই এটা মনোযোগ দিয়ে শোনেন, কমেন্ট ধীরে ধীরে করেন। সেটা হচ্ছে আমাদের বেতন আমরা পাই 10ম গ্রেডের স্কেল, এই আর কি। তো এটা হচ্ছে 10ম গ্রেডের যারা বেতন পায় তাদের বেসিক হচ্ছে 16,000। সর্বসাকুল্যে এটা আসলে ভ্যারি করে, যারা ঢাকার ভিতরে এখন আছেন তারা 29,000 টাকার মতো পায়, 28,000 টাকা স্যালারি, 28,000 টাকা স্যালারি, আর 1,000 টাকা আর কি একটা ভাতা বাংলাদেশ সরকার প্রোভাইড করতেছেন। আর আপনার মানে ঢাকার বাইরে যারা আছে তারা আর কি স্যালারিটা আর কি দেখা যায় যে 25,500 টাকার মতো পায়, এই আর কি। আর আপনারা যদি পিডিবিতে চাকরি করেন, পিডিবিতে কিন্তু পাওয়ার সেক্টরের মতো ইয়া না, মানে ওই রকম মানে হাই স্যালারি না। পিডিবিতে আবার একটা ঝুঁকি ভাতা হিসেবে দেয়, 30 আপ হয়ে যায়। তারপর এটা আপনারা যদি পাওয়ার সেক্টরে চাকরি করেন, পাওয়ার সেক্টরে চাকরির স্যালারি আপনার 67,000 টাকার মতো সর্বসাকুল্যে হয়। পাওয়ার সেক্টরের মানে চাকরি মানে উপসহকারী প্রকৌশলী পদে পাওয়ার সেক্টরের ক্ষেত্রে।
তারপর আপনার পেট্রো বাংলা, যেটা পেট্রো বাংলার অধীনে আজকে পেট্রো বাংলার পরীক্ষা হলো। আপনারা জানেন কিনা জানি না, পেট্রো বাংলায় ভাই আপনার স্যালারি তো 10ম গ্রেডের, এই যেটা বললাম যে ঢাকার মধ্যে এত, এখানে এত, কিন্তু এরা ইনসেনটিভ শেয়ার করে, মানে লভ্যাংশটা শেয়ার করে, যেগুলো কোম্পানি লিমিটেড এগুলো আর কি লভ্যাংশ শেয়ার করে। কোম্পানি লিমিটেডের ক্ষেত্রে দুইটা আর কি রুলস, একটা হচ্ছে আপনার হয় স্যালারি বেশি দিতে হবে, যেমনটা 67,000 টাকা আপনার পিজিসিবি, নেসকো ডেসকো, তারপর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, অথবা আপনার বছর শেষে মানে ইনসেনটিভ দিতে হবে। তো বর্তমান আমি শুনলাম যে সর্বোচ্চ ইনসেনটিভ নাকি কর্ণফুলী গ্যাস ফিল্ড আর কি ভালো দিচ্ছে। তো আদার্স বড় পুকুরিয়া টুকুরিয়া এগুলো ভালো আর কি স্যালারি আসে। আর দায়িত্ব নিয়েও কি জিজ্ঞেস করছিলেন? ও সুযোগ সুবিধা, এই হচ্ছে স্যালারি। তো আমার একটা ফ্রেন্ড পিডিবিতে চাকরি করে, তো তার দেখলাম রেসিডেন্স আর কি যথেষ্ট ভালো, এই আর কি ভালো লেগেছে, আমার গিয়েছিলাম। তো একটা আর কি সোশ্যাল স্ট্যাটাস আর কি, সে সামাজিক মর্যাদা থাকে। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ছোট ভাইরা হয়তো আমার কর্মক্ষেত্র ইয়ে করছে, আমার জন্য দোয়া করবেন সবাই। ভাইয়া আসসালামু আলাইকুম, যারা শুধুমাত্র বিসিএস কোয়েশ্চেন ব্যাংকের প্রশ্নগুলো পড়ে তাদের জন্য প্রিলিতে কতটুকু হেল্প হবে? বিসিএস কোয়েশ্চেন ব্যাংক সরকারি চাকরির যে কোনো পরীক্ষার জন্য মোটামুটি গুরুত্বপূর্ণ, আইবিএ বাদে। আইবিএ তে একটু ডিফারেন্ট। ভাই আমি মানে আজকে কিন্তু অনেক কিছুই যেহেতু বলে ফেললাম, কিন্তু প্যাটার্ন ভিত্তিক যদি আলাদা করে বলতে চাই অনেক সময় লাগবে, তো অত ডেপথে গেলাম না। আপনার মানে সাদ ইমাম আমার পরিচিত, পাবনা পলিটেকনিকের। তো বিসিএস কোয়েশ্চেন ব্যাংকটা আর কি মোটামুটি পিএসসির মানে তুমি পিএসসির পরীক্ষাগুলাতে, বিপিএসসির পরীক্ষাগুলাতে ইনশাআল্লাহ ভালো কমন পাবা। কিন্তু আমি আসলে কোয়েশ্চেন ব্যাংক নির্ভর পরীক্ষা মানে প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে মানা করি, কারণ তোমরা তো সবাই চাকরির প্রত্যাশী না, চাকরি তো তোমাদের সবারই দরকার। তো তোমরা ভালোভাবে প্রিপারেশন না, তোমরা আগে সিরিজ বই পড়বা, তোমরা বিস্তারিত আমাদের জরিপে আমাদের সার্ভিং যারা করেছেন আস্ত থেকে অংশ একটা ব্যাপার আছে না, সেরকম আগে সিরিজ বই পড়বা, তারপর কোয়েশ্চেন ব্যাংক। যারা কোয়েশ্চেন ব্যাংক শুরুতে ধরে, এটা অনেক বড় ভাই ব্রাদার, আমাদের খুব পরিচিত বড় ভাই ব্রাদারদের দেখছি যে কোয়েশ্চেন ব্যাংক দিয়ে আর কি প্রশ্ন শুরু করে, মানে মানে জব প্রিপারেশন শুরু করে, তারা কিন্তু ধরা খায়। এটার ব্যাপারটা হচ্ছে কি, সাপোজ তুমি 4 থেকে 5-এ উঠলা, তোমার 5-এর আমাদের মডেল টেস্ট বইগুলো আছে না, মডেল বইগুলো ধরাই দিল, তোমার অধ্যায় ভিত্তিক আলোচনা না দেখায়, তাহলে তোমার কি আউটপুট ভালো হবে? তো এই জিনিসগুলো দেখা যাচ্ছে যে কোয়েশ্চেন ব্যাংক তো র্যান্ডম কোয়েশ্চেন থাকে, তুমি তো ওগুলা পরে মাথায় করতে পারবা না। দায়িত্ব ছুটি সম্পর্কে ভালোই তো, দায়িত্ব ছুটি আর ছুটি তো, দায়িত্ব আসলে আমাদের একটা গুরু দায়িত্ব থাকে। এই জিনিসটা তোমরা বুঝবা কিনা জানি না। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের কাজ হচ্ছে প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন করা। প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন বা বাস্তবায়ন সরাসরি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের থ্রু হয়। তো আমরা দেখা যাচ্ছে যে একটা সবচেয়ে ভালো থাকে যে আমরা বিলটা করি, তো বিলটা আমাদের হাত দিয়ে হয়, সো একটা অনেক গুরুত্বপূর্ণ আর কি একটা দায়িত্ব, এটা কাজের কোয়ালিটি কন্ট্রোল করতে হয়। তো সেই ক্ষেত্রে একটা সামাজিক মর্যাদা আছে ভালো। এই ফোনটায় আর কি মানে চার্জ কম, তো তোমরা একটা অন্য ফোন দাও যাতে কমেন্ট গুলো পড়তে পারি আরো, এই আর কি। তোমার ফোনটা দিও। আচ্ছা, আমি 4th সেমিস্টার উঠবো, কিভাবে প্রিপারেশন নিব? ইটি ইলেকট্রিক্যাল টেকনোলজি। ভাই আমার আইডি ইফতেখার আলম, সার্চ দিতে পারো। তো 4th সেমিস্টারে উঠবো, কিভাবে প্রিপারেশন নিতে হবে? আচ্ছা, কম্পিউটার গভর্নমেন্ট ভাই একটু বলছি, কম্পিউটার ডিপার্টমেন্টের। এখন আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, এই আর কি। না হলে আজকে র্যান্ডম অনেক বিষয় নিয়ে আসলে তোমরা জিজ্ঞেস করছিলাম, আমি আসলে র্যান্ডম ভাবে উত্তর দিচ্ছিলাম। তো দেখা গেছে যে যাই হোক, ধন্যবাদ। অনেকেই অনেক পয়েন্টের মানে বিভিন্ন গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন করছো। আসলে প্রশ্ন যত করবেন বা করবা, তত আমার কাছ থেকেও মানে আরো বেশি বেশি উত্তর আসবে। তখন মানে একজন প্রশ্ন করতেছে, এই উত্তরটা কিন্তু ওই যে যতজন লাইভ দেখতেছে সবারই কিন্তু দেখা হচ্ছে। ভাই ডিপ্লোমা শেষ করার পর যদি চাকরির প্রিপারেশন নেই, তাহলে কি দেরি হয়ে যাবে? এই তো মানে আসলে
জুনিয়র হবা কিনা জানি না, জুনিয়র হয়তো। তো মনে করো এটা তোমার ইয়া হবে যে তোমার চাকরি আসলে তুমি কত দ্রুত, তোমার আসলে আর্জেন্সিটা কিরকম, ও কত দ্রুত পরিবারের হাল ধরতে হবে। মানে আবার এমনটাও না যে তুমি চাকরির প্রিপারেশন নিলে দ্রুত চাই, এটা রিজিকের ব্যাপার। কিন্তু আমি দেখছি যারা দ্রুত চাকরি বাকরি মানে অনেক বিলম্ব হয়, তাদের কাছ থেকে তোমার মতামত নিতে পারো। অনেকের ইয়াও আছে, আমি দেখছি এমনটা 30+ ভাইবা দিছে, চাকরি হয় নাই। তাদের কোনো ইয়ে আছে কিনা জানি না, কিন্তু এরকম যারা বেশি অনেক ভাইবা দেয়, পরে আমি আর কি আমার বিভিন্ন ক্ষেত্রে তারা আমার মানে শরণাপন্ন হয়েছিল যে ভাই কিভাবে ইফেক্টিভ ওয়েতে পড়া যায়। তো একটু গাইডলাইনও দরকার, ইফেক্টিভ ওয়েতেও পড়া দরকার। মানে আমার কথা হচ্ছে বেশি পড়া যাবে না সিলেবাস, মানে প্রথম দিকে অনেক হয়তো পড়তে পারো, কিন্তু পরে একটু সিলেবাসটা শর্টকাট করবা। আর এটা হচ্ছে ডিপ্লোমা শেষ করার আগে থেকে ইয়া করলে পরে একটু বেনিফিট তো অবশ্যই পাবা, বিশেষ করে অ্যাডমিশনের ক্ষেত্রে। অ্যাডমিশনের ক্ষেত্রে একটা জিনিস বলি আমি, আর এটা পার্সোনাল অ্যানালাইসিস, মানে আমার পরিচিত যারা দেখতাম, তো তারা আর কি মানে মানে জাস্ট গাজীপুরে গিয়ে পড়বো এই ধরনের চিন্তা ভাবনা করতো। পরে মানে মেরিটোরিয়াস স্টুডেন্ট, কিন্তু তারপরে যারা দেখতো ফার্স্ট টাইমে কারো হইতো না। কিন্তু আমার ব্যাচের ফার্স্ট টাইম কারো হয়নি ডুয়েটে, আমাদের সিভিলের ব্যাচের, মানে আমাদের যেটা ব্যাচ পরীক্ষা দিছিল ডুয়েট অ্যাডমিশন। তো আমি একজনের দেখলাম যে ওই আবার ফার্স্ট টাইম হয়েছে, আমাদের জুনিয়র ওই সিভিলের ডুয়েট সিভিল 34 ব্যাচের। আমি ওরা এরকম কয়েকজন ফার্স্ট টাইমার পাইছিলাম, তো আমি তাদের জিজ্ঞেস করছিলাম, আমার আবার জিজ্ঞেস করতে ভালো লাগে, আমি না পড়ি তা কি হয়েছে, আমি জিজ্ঞেস করি যে ভাই আমার তো ফ্রেন্ডরা সবাই সেকেন্ড টাইমে তোমার সাথে যারা পড়ে, তুমি ফার্স্ট টাইমে কিভাবে চান্স পেলে? তো এগুলা আর কি মূলত ঢাকা পলিটেকনিকে এটা ভালো হয়, বগুড়া পলিটেকনিকে ভালো হয়, ফেনী পলিটেকনিকে মানে বা চিটাগাং এদিকে, ইদানিং রংপুরও আগে আসতেছে, রংপুরেও এবার ফার্স্ট টাইমে অনেকে পাচ্ছে এই আর কি। ভাই খুব দ্রুত বুক লিস্ট ও প্যাটার্ন সম্পর্কে লাইভসে ইনশাআল্লাহ ভাই পেয়ে যাবা। একটু মানে তাহলে একটু রেগুলার মানে এইদিকে নজর রাখতে হবে, যে কম মানে আপডেট নিতে হবে আর কি তোমার এর ইনশাল্লাহ। ভাই আপনি কি ডিপার্টমেন্ট ক্লাসের কোর্স শুরু করবেন নাকি? ইনশাল্লাহ ভাই, যদি ওরকম রেসপন্স পাওয়া যায়, তবে আমি ইনশাল্লাহ ভাই তোমাদের ডিপার্টমেন্ট কিভাবে ভালো করতে পারবো অনেক মানে আমি আমার যতদূর সম্ভব আমি আর কি বিভিন্ন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হবো ইনশাল্লাহ। চেষ্টা করবো কালকে থেকে তোমরা বিভিন্ন ভিডিও পাবা শুরু থেকে, বেসিক থেকে। মেকানিক্যাল নিয়ে কিছু বলতেন, আমি অলরেডি বলে ফেলছি। মেকানিক্যাল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ পিডিবি, এই পাওয়ার সেক্টর গুলোতে ভালো অপরচুনিটি। রূপপুরে তো মেকানিক্যাল অনেক পোস্ট, মেকানিক্যালের রূপপুরে অনেক পোস্ট, মানে প্রায় দেখি সার্কুলার হয়। আর এখানে স্যালারি তো বাংলাদেশের সর্বোচ্চ স্যালারি রূপপুরে। ভাই জবের জন্য কোন কোন বইগুলা পড়তে হবে বুক লিস্টে একটু বলতেন, ইনশাআল্লাহ দিব, তাড়াহুড়োর কোনো দরকার নেই। আজকে জাস্ট মানে মানে আমার উদ্দেশ্যটা ছিল আপনাদের মানে ইচ্ছা শক্তি, উইল পাওয়ারটাকে আর কি ইয়া করার, মানে একটু আগুন দেওয়াতে আর কি, বারুদ দিলাম বা আগুন দিলাম। যাই হোক, আমি 4th সেমিস্টার উঠবো, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে কিভাবে জব প্রিপারেশন নিতে পারি? একাডেমিক আপনি 4th সেমিস্টারে আছেন, আপনার 3rd সেমিস্টারে যেগুলো ডিপার্টমেন্টাল সাবজেক্ট গেছে, 2nd সেমিস্টারে যেগুলো ডিপার্টমেন্টাল সাবজেক্ট গেছে, 1st সেমিস্টারে যেগুলো ডিপার্টমেন্টাল সাবজেক্ট গেছে, সেগুলার আপনি ডিপার্টমেন্টগুলা আপনি একটু ইয়া করার ট্রাই করবেন, রিকল করার ট্রাই করবেন এনিহাউ, কারণ এটা আপনার পরে কাজে লাগবে। আমি জানতে কতজন এখন লাইভে আছে আমি জানি না, একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি, এটা হ্যাঁ 50 জন, এটা মনোযোগ দিয়ে শুনেন। যারা এখানে আমি দেখতে পাচ্ছি যারা আমাদের অডিয়েন্স আছে ম্যাক্সিমামই রানিং পড়ুয়া, তো সেই ক্ষেত্রে হচ্ছে কি তোমরা চেষ্টা করবা নিচের সেমিস্টারে যারা আছে তাদের একটু মানে ফ্রিতে হলেও পড়ানোর, মানে দেখতেছে মানে টাকা দিতে পারতেছে না, কিন্তু তাদের একটু পড়ানোর ট্রাই করবা। তাতে হবে কি, ওই যে বললাম না, মানে এই যে আমরা যে তোমরা কেউ 5th সেমিস্টার আছো, 6th সেমিস্টার আছো, 7মে আছো, 7th-এ আছো, তো দেখা যাচ্ছে কি আমাদের কিন্তু নিচের যেগুলো সেমিস্টারের বইগুলো আছে না, এগুলা কিন্তু তুমি অ্যাডমিশনে যাও বা জব প্রিপারেশন যাও ভাই কাজের লাগবে। আমি এটা অনেক আগে থেকে সবাইকে বলে আসি, আমার এই থিওরিটা যারা ফলো করছে আমি দেখছি তারা ডুয়েটে ফার্স্ট টাইমে হয়েছে, যারা জব প্রিপারেশনে মানে দ্রুত সফল হয়েছে আমি দেখছি তাদের নেপথ্য এইটা একটা, তারা একাডেমিক লাইফে তারা টিউশন মানে স্টুডেন্ট পড়াইতো, এটা একটা তাদের একটা ভালো ইয়ে। ভাইয়া জবের জন্য কোন বইগুলো পড়তে হবে বুক লিস্টে একটু দিতেন, ইনশাল্লাহ বই পেয়ে যাবেন। একটু বলবো কি আপনারা খুব এইটা জিনিস নিয়ে এক্সাইটেড দেখলাম।
মানে একদিনে সবকিছু বললে মানে দেখা যাচ্ছে অনেকে হয়তো মিস করবে। তো মানে এটা আসলে এমনটা ইয়া করতে হবে যে কালকে দেখা যাচ্ছে যে মানে বা আরেকদিন দেখা যাচ্ছে যে এই রিলেটেড লাইভ করব যে বই নিয়ে। আপনাদের আমি আশা করবো আপনাদের খুব তাড়া নেই। তো যাই হোক আমি জি জি ইনশাআল্লাহ পাবেন ভাই। আরেকটা বিষয় হচ্ছে আমি আর কত মিনিট আছে, আর 5 মিনিট আছি। এই 5 মিনিটে আপনাদের যেগুলা কমেন্ট আছে ইনশাআল্লাহ উত্তর দিয়ে আমি আজকে লাইভ শেষ করব। মানে আমার ফার্স্ট আজকে লাইভ ছিল। আমি এর আগে মানে আপনারা যারা অবগত আছেন আমাকে পার্সোনালি চিনেন তারা জানেন এমনিতে আমি ট্রাভেলিং ব্লগ করি, আমি ইনফরমেটিভ ব্লগ করি, তারপর ইঞ্জিনিয়ারিং ব্লগ করি, তারপরে দীর্ঘদিন যাবত জব প্রিপারেশন ক্যান্ডিডেটদের নিয়ে কাজ করছি। কিন্তু মানে চাকরির প্রত্যাশীদের আমি বিভিন্ন তাদের জন্য সরাসরি তাদেরকে মোটিভেট করেছি বা তাদের সরাসরি কাউন্সিলিং করেছি, কিন্তু ফেসবুক লাইভে আর কি ফার্স্ট টাইম ক্যামেরার সামনে। তো এই জন্য একটু নার্ভাসনেস ছিল, কিন্তু যাই হোক আপনারা যেভাবে আজকে সহযোগিতা করছেন আপনারা সবাই ধন্যবাদ প্রাপ্য। আর পিছনে কারিগর রয়েছে আমাদের 3 জন, এরা আর কি সুদূর রংপুর থেকে এসেছে আমার কর্মস্থলে এই আজকের লাইভটিকে সফল করার জন্য। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ছোট ভাই কারিগরি পাঠশালার ফাউন্ডার নীরব, হাফিজ এবং সাব্বিরের প্রতি, যারা আজকের এই লাইভটির পিছনে সফল কারিগর আর কি। তো আপনার ফেসবুক আইডির নাম লিখে দেন ব্ল্যাকবোর্ডে। আচ্ছা আচ্ছা লিঙ্কটাও দিয়ে দাও। আচ্ছা ফেসবুক আইডির নাম হচ্ছে ইফতেখার আলম, এটা হচ্ছে আমার ফেসবুক আইডি। আর ইফতেখার লিখে যদি ক্রিয়েশন দেন, ইফতেখার এস দিয়ে ক্রিয়েশন দেন, আচ্ছা আচ্ছা সরি আচ্ছা আচ্ছা মানে অনেকে দেখা যাচ্ছে যে ফেসবুকে মানে আমি মাঝে মাঝে একটু মানে প্রোফাইল লক থাকলে অ্যাকসেপ্ট করি না, তো সেই ক্ষেত্রে আপনারা আমার পেজেও যুক্ত থাকতে পারেন ইফতেখার ক্রিয়েশন আর কি। যাই হোক নীরব অলরেডি কমেন্ট করেছে, তো আমি শেষে কিছু কমেন্ট দ্রুত ইয়া করে ভাইয়া আজকে বুক লিস্টটা দেন। ভাইয়া আজকে বুক লিস্ট না, মানে আমি সরাসরি যে বুক লিস্টটা দেই না, বোঝার কিছু ব্যাপার আছে, কোন বইয়ের বিশেষত্ব কি, কোন বইটা কিভাবে পড়বেন, মানে একটু ধৈর্য ধরি ভাই ইনশাআল্লাহ। যেহেতু আর কি ভাইয়া 4th সেমিস্টার উঠলাম, অটোক্যাড এস্টিমেট এগুলা কি শেখা উচিত? ভাই আমি মনে করি অবশ্যই শেখা উচিত। আমি সবসময় শিখতে পছন্দ করি, আমি কিন্তু ভাই অটোক্যাড পারি না ভাই, বলে রাখি সিভিলের যারা স্টুডেন্ট আছে আমি অটোক্যাড পারি না ভাই। আমার কোন আইডিটা দিছো? আমার আইডিটা দিছো নাকি? ইয়াটা দিছো না, মূল আইডিটা দিছো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাই হোক অবশ্যই শেখা উচিত। মানে তুমি 4th সেমিস্টারে পড়ো, দেখা যাচ্ছে বিভিন্ন রিলেটেড কিন্তু মানে সিভিল ইঞ্জিনিয়ার শুনলে মানে সবার একটা ইয়া হয় যে এইটা কি, একটু পরামর্শ চাই, এটা দিতে পারলে তোমার ভালো লাগবে। আর সরকারি চাকরির ভাইভাতে এটা খুব কাজে দিবে ভাই, এস্টিমেট আর ইয়া তুই শিখে রাখো, তোমার সরকারি চাকরির ভাইভাতে কাজে দিবে ইনশাল্লাহ, এবং তোমার ব্যক্তিগত জীবনেও কাজে দিবে। ভাইয়া সিভিল সার্জনের কার্যালয়ে কম্পিউটার ডিপার্টমেন্ট থেকে আবেদন করা যাবে? এটা আসলে ভাই ওইখানে তেমন কম্পিউটারের পোস্ট নাই ভাই, তো ওইখানে দেখা যাচ্ছে যে ইন্টার সমমানে আবেদনগুলো করতে পারবেন আপনি, এই আর কি। মানে ওইখানে সিভিল সার্জনের কার্যালয়ে আলাদা কম্পিউটারের পোস্ট নাই। বুক লিস্ট ইনশাল্লাহ পেয়ে যাবেন। ভাইয়া কোন বইগুলো এখান থেকে বললো সবাই? এলা ভাই কালকে ইনশাল্লাহ গুড ওয়ার্কস ছোট যেমন প্রান্ত ভাই আমার আছে, খুব পছন্দের এক ভাই, আমাদের পলিটেকনিকের সিনিয়র ভাই। আপনাদের একটা ভালো কথা বলি, সেটা হচ্ছে মনিরুজ্জামান প্রান্ত ভাই, ইনি রংপুর পলিটেকনিক থেকে 2015 সালে পাশ করেছেন ভাই। উনি বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেছেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি থেকে। তারপর এই ভাই এলজিডিতে চাকরি হয়েছে, পরে পিডাব্লিউটিতে চাকরি হয়েছে, 2টি সরকারি প্রতিষ্ঠানে। মানে দেখেন যে অনেকে বলে যে সরকারি চাকরি নাই, পড়লে পাওয়া যায় না, মামা কালু ছাড়া চাকরি হয় না। এই ভাইকে দেখেন, মানে অনেকে নাকি চাকরি পায় না আর ভাই চাকরি করতে চায় না, এলজিডির চাকরি ছেড়ে দিছে। নট অনলি ভাইয়ের ফ্রেন্ড শাহিন শাহেদ ভাই, উনিও এলজিডির চাকরিতে ছিল, পরে আবার শিক্ষা প্রকৌশলে আসছে। ভাই বর্তমানে একটা রয়্যাল ডিপার্টমেন্টে আছে, পিডাব্লিউডি।
তো এখানে চাকরি করা অনেক সম্মানের, পিডাব্লিউডি বাংলাদেশ গণপূর্ত বিভাগ বাংলাদেশের প্রকৌশল ডিপার্টমেন্টগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন ডিপার্টমেন্ট আর কি। অনেক ধন্যবাদ ভাই, আপনার কমেন্টটি পেয়ে অনেক ভালো লাগলো, ইন্সপায়ার হলাম আর কি। পাস ইনশাল্লাহ, আচ্ছা সরি প্রেসিডেন্সি না, ইউরোপিয়ান ইউনিভার্সিটি থেকে ভাই সম্পন্ন করেছে ভাই আর কি, গ্রাজুয়েশন সম্পন্ন করেছে। ভাইয়ের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি ইনশাল্লাহ ভাই, সামনে ভাই ইনশাল্লাহ আরো ভালো কিছু করবেন ইনশাল্লাহ, দোয়া করি। আর সুমাইয়া তারা ভাইয়া 4th সেমিস্টারে উঠলাম, অটোক্যাড এস্টিমেট এগুলা কি শেখা উচিত? ওই আমি অলরেডি এই উত্তরটা দিয়ে ফেলছি, শেখা অবশ্যই উচিত। এটা আপনার নিজেরও একটা স্যাটিসফ্যাকশন আর কি আপনার মানে হবে আর কি। দেখা যাচ্ছে যে আপনি সিভিল ইঞ্জিনিয়ার, আপনার রিলেটিভরা আর কি প্রায় এটা ওটা কাজে করবে। আমার ক্ষেত্রেও তো ভাই এরকম হয়, মানে এলাকায় প্রায় যাচ্ছে ভাই মানে একতলা একটা বিল্ডিং এর কাজ, মানে জাস্ট একটা বিল্ডিং এর কাজ করব, একটা প্ল্যান দে, তো নিজে করতে পারলে ভালো লাগে না। তা আমি নিজে অটোক্যাডের কাজ পারি না, আমার ক্লোজ ফ্রেন্ডদের দিয়ে করাই। এস্টিমেট এগুলো আপনার সরকারি চাকরির প্রস্তুতি ক্ষেত্রে অনেক কাজে দিবে, আপনার ভাইভাতে কাজে দিবে। সরকারি চাকরির প্রস্তুতিতে এস্টিমেট, আপনার রিটেন পরীক্ষা হলে এস্টিমেটেড ম্যাথ মাস্ট, হয় মালামাল বের করার ম্যাথ, মানে মশলা বের করার ম্যাথ বা ম্যাটেরিয়ালস বের করার ম্যাথ, অথবা আপনার খাল খনন, তারপর বাঁধ মানে ভরাট খনন বা ভরাটের কাজ, এগুলা আসে। যাই হোক, আপনি ওটা অবশ্যই শিখবেন। ভাইয়া আপনি কিভাবে চাকরি পেয়েছেন গল্পটা যদি বলতেন, ইনশাল্লাহ এটা আরেকদিন বলবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভাই, এটা একটা খুব সুন্দর একটা বলছেন, আমার মানে আর কি মানে নস্টালজিক হয়ে গেলাম আপনার কথাটা শুনে। তো আমরা দীর্ঘক্ষণ লাইভে ছিলাম, মনে হয় আমরা 10টা 10-এর দিকে আমরা আজকে লাইভটা শুরু করেছি। তো আমি এক্সপেক্ট করিনি আজকে প্রথম লাইভে এত গল্প করব। তো এই লাইভটা আসলে এত দূর আসা সম্ভব হলো আপনাদের আসলে সুন্দর মন্তব্যের, গঠনমূলক মন্তব্যের কারণে। আর আমি আমার শ্রদ্ধেয় বড় ভাই, 3জন বড় ভাই, আমার প্রান্ত ভাই, সাজ্জাদ ভাই, জুয়েল ভাই, আমার ক্লোজ 3 বড় ভাই, আপনারা কমেন্ট করলেন, আমি অনেক ইন্সপায়ার হলাম। বা আমার একটা মানে আমার নতুন হিসাবে, মানে ফেসবুক লাইভে নতুন হিসাবে আমার এই জিনিসটা অনেক আমাকে একটা কনফিডেন্স দিল। ভাইয়া আমার জীবনের কিছু গল্প, ভাইয়া আমার মানে আপনার না আমার জীবনের কিছু গল্প করেন পলিটেকনিক লাইফ থেকে জব পাওয়া পর্যন্ত, তাহলে ইনশাল্লাহ এটা আরেকদিন এটা নিয়ে আলোচনা করব। আমি পলিটেকনিক লাইফে আর কি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস নিয়ে একটু ব্যস্ত ছিলাম, ওই ওয়ান নাইট পরে পাস করার মতো স্টুডেন্ট ছিলাম। তো মানে একটা কোয়ালিটি স্টুডেন্ট ছিলাম ওই বরাবরই, যে যার কারণে মানে আমি ড্রপ আউট তো না, রেফার্ডও খাইনি, আমার লাইফে কখনো রেফার্ড যায়নি। তো এইভাবে কোনো মতো পাস করতাম। তো শেষ সেমিস্টারে এসে দেখা মানে অ্যাভারেজ আমার সিজিপিএ 3.31 এই আর কি। তো পরবর্তীতে আর কি 2019 সাল পর্যন্ত আর কি আমার বোধগম্য ছিল না আমাদের কি রকম নিয়োগ। এখন যেরকম আমার চ্যাট গ্রুপটাতে বা আমার যারা চিনে তারা মানে বা আমার সান্নিধ্য যারা পেয়েছে তারা হয়তো জানে মানে আমাদের কি রকম জবের অপরচুনিটি। আমি সেই সময় আমি জানতাম না ভাই অত কিছু। 2020 সালে এসে আমি আসলে বুঝতে পারলাম যে আসলে আমাদের এরকম অপরচুনিটি আর এই জিনিসগুলো আমাদের মানে আসলে ইউটিলাইজ করা দরকার। তখন আমি আর কি চাকরির পড়াশোনা শুরু করলাম। তো আশা করি যারা ব্যাক বেঞ্চার্স তাদের এটা আর কি অনেক ইন্সপায়ার করবে এই আর কি, যে হয়তো মানে একাডেমিক লাইফে ভালো না করলেও আমার কিন্তু এসএসসি তে অনেক ভালো স্টুডেন্ট, মানে এসএসসির সময় অনেক ভালো স্টুডেন্ট ছিলাম। আমার সিজিপিএ মানে আমার জিপিএ 5 ছিল। মানে আমরা যারা পলিটেকনিকে মানে উপরের ডিপার্টমেন্টগুলোতে পড়ি সবার কিন্তু সিজিপিএ ভালোই লাগে, আপনারা জানেন। বর্তমান তো দেখি আমরা কিন্তু অ্যাডমিশন টেস্টের লাস্ট ব্যাচ, আমরা কিন্তু রংপুর পলিটেকনিকে লাস্ট বারের মতো অ্যাডমিশন দিয়েছিলাম। আপনি কোন ডিপার্টমেন্টে? আমি সিভিল ডিপার্টমেন্টে ছিলাম ভাই, সিভিল ডিপার্টমেন্ট রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট 2014-15 সেশন। 4th সেমিস্টার মেকাট্রনিক্স ডিপার্টমেন্ট কোথায় কিভাবে পড়লে ভালো? মেকাট্রনিক্স ডিপার্টমেন্ট কোথায় কিভাবে করলে ভালো? মানে আপনাদের কি মেকআপ কোর্স মনে হয় মেকাট্রনিক্স থেকে মেকানিক্যালে মেকআপ কোর্স করতে পারেন ভাই। আপনি পাস করার পর একটা মেকআপ কোর্স করলে আপনি সরকারি চাকরির ক্ষেত্রে আপনি অনেকগুলো সার্কুলারে অ্যাপ্লাই করতে পারবেন এই আর কি। এইটা আপনার ক্ষেত্রে আমার পরামর্শ রইল। তো ভাই আজকের লাইভটি যাই হোক, অনেক প্রশ্ন তো শেষ হবে না ভাই, অনেক প্রশ্ন করছেন। আমি প্রশ্নগুলো যেগুলা অনেকগুলা মার্ক করে রাখলাম, নীরব হয়তো মার্ক করেছে। তো ইনশাআল্লাহ এগুলা নিয়ে আমি বই, বিশেষ করে আপনাদের সবচেয়ে বেশি কমন প্রশ্ন কি বই পড়বো,
এইটা নিয়ে একটা লাইভ হবে। আর যারা রানিং সেমিস্টার আছেন তাদের কিভাবে পড়া উচিত এগুলা নিয়ে একটা রানিং হবে। তো সবাই ভালো থাকবেন, হ্যাপি রিডিং, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।